দেখ কত নম্বর অঙ্কটা করছি, তোরা দেখ পেজ নাম্বার 52, ঠিক আছে? 52 নম্বর পেজে চলে গেলাম। আমি লাস্ট ক্লাসে ইনসিডেন্স অফ ট্যাক্স বুঝিয়ে দিয়েছিলাম, তাই তো? মনে আছে? বল দেখি কি বলছি। ইনসিডেন্স অফ ট্যাক্স মনে কর আমার সঙ্গে কথা বললাম, তাহলে তুই বুঝতে পারবি, তোরা বুঝতে পারবি ইনসিডেন্স অফ ট্যাক্সটা কি বলেছিলাম। বলেছিলাম যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। সবাই বলতে কি? অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট। খুব সোজা চ্যাপ্টার, এটা খুব সোজা চ্যাপ্টার 5 নম্বর পাওয়ার জন্য। তাহলে কি বললাম? ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। আচ্ছা যদি তোর তাহলে স্যার ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? যদি তোমার রিসিপ্ট বা অ্যাপ্রুভ দুটোর মধ্যে যে কোনো একটা ভারতে হলেই তাকে ইন্ডিয়ান, যে কোনো একটা ভারতে হলে তাকে ইন্ডিয়ান বোঝা গেল। তাহলে ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হবে, আর ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? রিসিপ্ট আর অ্যাপ্রুভ দুটোর মধ্যে যে কোনো একটা ভারতবর্ষে হলে তাকে বলে ইন্ডিয়ান ইনকাম। বোঝা গেল? ক্লিয়ার? এবার রইল ফরেন ইনকাম। ফরেন ইনকাম কাকে বলে? ইনকামও ভারতের বাইরে, মানে ইনকাম মানে কি রিসিভড ভারতের বাইরে, অ্যাপ্রুভ ভারত, দুটোই এই ভারতবর্ষের বাইরে হয়, তাকে ফরেন ইনকাম বলে। আর ফরেন ইনকামের ক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়, অর্ডিনারি রেসিডেন্ট। হ্যাঁ, তবে ফরেনে যদি কোনো বিজনেস করো, ওটা আমি নর্মাল বললাম, অন্য ফরেনে যে কোনো ইনকাম হতে পারে, কিন্তু ফরেনে বিজনেস ইনকাম বলি। ফরেনে যদি বিজনেস করো, বিজনেসটা করলি ফরেন, তাহলে বিজনেসটা অ্যাপ্রুভ হলো কোথায়? ফরেনে। ইনকাম হলো কোথায়? ইনকামের রিসিপ্ট হলো ফরেনে, দুটোই ফরেনে হয়েছে। কিন্তু দেখতে হবে সেক্ষেত্রে বিজনেসটা কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে। যদি ভারত থেকে কন্ট্রোল হয় তখন অর্ডিনারি আর নন অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে, আর যদি বিদেশ থেকেই কন্ট্রোল হয় তাহলে শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে নিয়ম। এই নিয়মটা মাথায় রেখে তুই অঙ্ক করতে পারবি, ঠিক আছে? তুই যদি নিয়ম না জানিস তুই অঙ্ক করতে পারবি না, নিয়ম না জানলে অঙ্ক করতে পারবি না। নিয়ম জানলে তোর পরীক্ষায় থিওরিও দিতে পারবি, তুই থিওরি লিখতে পারবি। এবার তাহলে পেজ খুলেছি, 1 নম্বর অঙ্কটা কি লেখা আছে? রাম provides following details of income. Calculate the income which is liable to be taxed in India for the assessment year 25-26, assuming resident যদি রাম যদি অর্ডিনারি রেসিডেন্ট হয় তাহলে কি হবে তোমার অ্যান্সার? রাম যদি নট অর্ডিনারি রেসিডেন্ট হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে? আর রাম যদি নন রেসিডেন্ট হয় তোমার অ্যান্সার কি হবে? তাই? তাহলে দেখ আমি যখন অঙ্ক করেছি, এই অঙ্ক করাবো না, যেই অঙ্কগুলো করা আছে বইতে সেগুলো করাবো না, যেগুলো করাও নেই সেগুলো করাবো। এইগুলো বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে? তাহলে একটা ঘর করেছি অর্ডিনারি রেসিডেন্টের ঘর, একটা ঘর করেছি নট অর্ডিনারি রেসিডেন্টের ঘর। খুব মনোযোগ সহকারে শুনবি, একবার করেই বলবো, দুবার বলার দরকার নেই। আর একটা ঘর করেছি নন রেসিডেন্ট। তাহলে বুঝতে পারলেন কি কি বললাম? একটা অর্ডিনারি, একটা নট অর্ডিনারি, একটা নন রেসিডেন্ট। এই যেখানে কোশ্চেন ছিল দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এই যে নটা লাইন, নটা পয়েন্ট দিয়েছে না, নটা পয়েন্ট দেখে দেখে টুকে দিয়েছি, বুঝিস তো? কোথায় টুকেছি? পার্টিকুলার্স এর ঘরে দেখে দেখে টুকে দিয়েছি। এবার দেখ প্রথম পয়েন্ট কি ছিল তুই নিজেও বলতে পারবি। স্যালারি রিসিভড ইন ইন্ডিয়া ফ্রম আ ফর্মার এমপ্লয়ার অফ ইউকে। স্যালারিটা কোথায় রিসিভড হয়েছে? ইন ইন্ডিয়া। তাহলে আমি কি বলেছিলাম? রিসিভ যদি ভারতবর্ষে হয় তাকে কি ইনকাম বলে? ইন্ডিয়ান ইনকাম। আর ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হবে। দেখ সব কটা ঘরে টাকা লিখে দিয়েছিস, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। এক পেয়ে গেল, এইটুকু। তার বলছে কি ইনকাম ফ্রম টি বিজনেস ইন নেপাল। তাহলে বিজনেসটা কোথায় করেছিস তুই? টি বিজনেস নেপালে। তাহলে বিজনেসটা কোন দেশে হয়েছে? অ্যাপ্রুভ হয়েছে ফরেন। কন্ট্রোলটা কোথা থেকে হয়েছে? কন্ট্রোলটা ইন্ডিয়া থেকে। তাহলে কি বললাম? কোনো বিজনেস যদি ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়, কোনো বিজনেস যদি ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়, সেক্ষেত্রে কাকে কাকে ট্যাক্স দিতে হবে দেখবি না, জাস্ট আমার দিকে তাকিয়ে বল। নট অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে। যদি বিজনেস যদি ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয় তখন অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, আর নট অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে। সিম্পল, বুঝতে কত সুন্দর সিম্পল জিনিস। তারপর বলেছে কি? বলছে ইন্টারেস্ট অন কোম্পানি ডিপোজিট কানাডা। ঠিক আছে তো? তুই কানাডায় কোনো একটা কোম্পানিতে ডিপোজিট করেছিস, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছিস। তাহলে ইনকামটা অ্যাক্রু কোন দেশে হয়েছে? কানাডা। ঠিক আছে? রিসিভ কোন দেশে হয়েছে? কি উপরে কি কিছু বলেছে? না স্যার কিছু, এই তো বলেছে, এই দেখ বলছে 1/3 রিসিভড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে 1/3 রিসিভড হয়েছে। তাহলে তোর 30,000 টাকার 1/3 কত হয়? 10,000। 10,000 সবাইকেই ট্যাক্স দেবে, সবার জন্য। দেখ তাই করেছে। এই দেখ, বুঝে কি বুঝতে পারলি কি বুঝতে পারলি? 10,000 টাকা ইন্ডিয়ান, তাহলে 20,000 টাকা ফরেন ইনকাম। ফরেন ইনকাম হলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। দেখ তাই করেছে। দেখেছিস? সিম্পল ব্যাপার, কত ইজি জিনিস। তো যে প্রফিট ফ্রম বিজনেস ইন মুম্বাই, বিজনেসটা কোথায় করছিস তুই? তাহলে বিজনেস মুম্বাইতে করছিস। তাহলে আমাকে দেখ দেখ ইনকামটা অ্যাক্রু কোন দেশে হয়েছে? ইন্ডিয়া। ইন্ডিয়ায় অ্যাক্রু তাকে কি ইনকাম বলে?
সবাইকে ট্যাক্স দিতে হবে, দেখ তো তাই লিখেছে। দেখ, আমি এই পয়েন্টটা বলে নিবি, একটু পরে বলি তাহলে। এই পয়েন্টটা বলা হয়নি, আমি মনে মিস, না না বলা হয়নি, বলে দিয়েছি। এইটা 1,00,000 টাকা, এটা তো বলে দিলাম, ঠিক আছে, বোঝা গেল তো? বল, এত অব্দি বোঝা গেল? এবার এখানে কি ছিল দেখ, এখানে একটা এই প্রফিট ফর দ্য ইয়ার 12-13 সালে তুই কোনো বিজনেস করে প্রফিট কামিয়েছিলি। ফার্মা বিজনেস টোকিও, টোকিও জানিস তো কোন দেশে? ঠিক, টোকিও জাপানে, ঠিক আছে, জাপানে। তা তুই জাপানে বিজনেস করেছিলি, বিজনেস করে যে টাকাটা প্রফিট কামিয়ে সেই টাকাটা ভারতে পাঠাচ্ছিস। আর আমি লিখেছিলাম ইন, মানে ইম্পর্টেন্স কোনটা, রেমিটেন্স কোনো ইম্পর্টেন্স নেই, রেমিটেন্স ম্যাটার করে না, রিসিপ্টটা ম্যাটার করে। রিসিপ্ট একটু এগুলো ম্যাটার করে, রেমিটেন্স কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরে এটা বেকার দিয়েছে, এটা ঘাবড়ানোর জন্য দিয়েছে, এটা নীল হবে, ঠিক আছে। তাই কি লিখেছে, পাস্ট প্রফিট মানে অতীতে কোনো প্রফিট কামিয়েছো, বিদেশে বিজনেস করে অতীতে কোনো প্রফিট কামিয়েছো, সেই টাকাটা ভারতে পাঠাচ্ছ, তো এর উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে, ঠিক আছে, এটা ট্যাক্স ফ্রি। দেখ না, এদিকে নীল 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 ট্যাক্স দিতে হবে। মানে পুরোনো বছরের কোনো ইয়ে ধরবো না তাই? পুরোনো বছর মানে তার আগে কোনো বিজনেস করেছিলি, বিদেশে আছি, বিদেশে কোনো ব্যবসা করলি, তো প্রফিট কামালি, সেই প্রফিটের টাকাটা এবছর পাঠিয়ে দিবি। আচ্ছা। রেমিটেড, রেমিট করা মানে পাঠানো, রেমিট করলে তার উপর ট্যাক্সেবল হয়। ইনকাম ফ্রম প্রপার্টি ইন ইন্ডিয়া, তাহলে প্রপার্টি কোথায় আছে, ভারতবর্ষে। তাহলে প্রপার্টি থেকে ইনকাম বলতে একটা উদাহরণ বলি, প্রপার্টি থেকে ইনকাম, কি ইনকাম? প্রপার্টি থেকে ইনকাম বাড়ি ভাড়া দিয়ে, ঠিক। পাঁচটাই করে দিচ্ছি পড়া, 5:30। পাঁচটাই করে দিচ্ছি, আর মধ্যে 15-20 বাজছে, কিন্তু টাইমটা মেনটেন করবি। ইনকাম ফ্রম প্রপার্টি ইন ইন্ডিয়া, তাহলে বল, কোশ্চেন পরে বুঝতে হবে না তোকে। ইনকাম ফ্রম প্রপার্টি অফ ইন্ডিয়া, ধর আজকে আমি ভারতবর্ষে আছি, তো ভারতবর্ষে আমার প্রপার্টি আছে, তো এখানে প্রপার্টি আমি ভাড়া দিয়েছি, ভাড়া দিয়ে ইনকাম হচ্ছে, তাহলে এটা কি ধরনের ইনকাম? বল বল বল, এটা কি ধরনের ইনকাম? এই তো এত এত টাইম নিলে হবে না, এত টাইম নিলে হবে না। আজকে আমি ভারতে বসবাস করছি, আমার ভারতে বাড়ি ঘর আছে, তা বাড়ি ঘর ভাড়া দিয়েছি, ভাড়া দিয়ে টাকা কামাচ্ছি, তাহলে এই যে টাকাটা কামালাম, ইনকাম করলাম, এটা কি ধরনের ইনকাম? ইন্ডিয়ান ইনকাম না ফরেন ইনকাম? ইন্ডিয়ান ইনকাম। ইনকামটা জেনারেট কোন দেশে হয়েছে, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ইনকাম জেনারেট হলেই তাকে ইন্ডিয়ান ইনকাম বলে। আর ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, এরপর একটা বল, ইনকাম ফ্রম প্রপার্টি ইন ইন্ডিয়া বাট রিসিভড ইন ইউএসএ। আরে বেকার কথা বলেছে, আবার একই কথা, ও তোকে ঘাবড়ানোর জন্য এই কথাগুলো বলেছে। ও আমি তো এটাই বললাম না তোকে, আমি তোকে এটাই বললাম। তারপর একটা, ইনকাম ফ্রম প্রপার্টি লন্ডন, লন্ডনে তোর প্রপার্টি আছে, লন্ডনে তোর বাড়ি আছে, তুই লন্ডনে বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছিস, তাহলে ইনকাম হলো। তাহলে বল, ইনকামটা জেনারেট কোন দেশে হয়েছে, লন্ডনে, লন্ডনে। এবার দেখতে হবে রিসিভ কোন দেশে হয়েছে, বলেছে বাট রিসিভড ইন দিল্লি। তাহলে আমি কি বললাম, এটাও ইন্ডিয়ান ইনকাম। ইচ্ছা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিল্লি, ইন্ডিয়ান লিখে দিল্লি দিয়েছে। এবার তুই তুই তো জানিস তো দিল্লি কোন দেশের মধ্যে পড়ে। এবার যদি কেউ যদি না জানে, তাহলে আর কি বলবো, হতে পারে এরকম, অনেকেই হতে পারে। তো এইগুলো যা মুখস্থ করে, স্যার আপনি তো লিখিয়েছিলেন ইন ইন্ডিয়া, এখানে কেন দিল্লি আছে? তো এগুলো তো বোকা বোকা কথা না, এগুলো তোকে বুঝতে হবে। যাই হোক, এটা বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, ইনকাম হয় প্রপার্টি ইন লন্ডন বাট রিসিভড ইন দিল্লি। তাহলে এটা কি ইনকাম, ইন্ডিয়ান ইনকাম। ইন্ডিয়ান ইনকাম মানে সবাইকে ট্যাক্স দিতে হবে, বোঝা গেল? ধরো বলে, ইনকাম ফ্রম প্রপার্টি ইন লন্ডন, তো লন্ডনে বাড়ি আছে, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করলি, কিন্তু টাকাটা রিসিভ হয়েছে কানাডায়। ভাব ভাব ভাব, তোর অ্যাপ্রুভ হয়েছে বিদেশে, রিসিভও হয়েছে বিদেশে, দুটোই বিদেশে হয়েছে, তাহলে এটা ফরেন ইনকাম। ফরেন ইনকাম মানে শুধুমাত্র অরিজিনালকে ট্যাক্স দিতে হবে, তাই লেখা আছে। এই তো জিনিস। আর কি আছে, ইনকাম হবে বিজনেস ইন জাম্বিয়া, ঠিক আছে, ওটাও একটা দেশ, ঠিক আছে, একটা দেশ মানে তোর দেশ নয়, বাইরের দেশ, ঠিক আছে। ইনকাম হবে বিজনেস ইন জাম্বিয়া, তাহলে বিজনেসটা কোথায় করেছিস তুই, জাম্বিয়ায়, মানে ফরেনে করেছিস। বিজনেস কন্ট্রোল হয়েছে কোথা থেকে, তুর্কি থেকে, এটা তুরস্ক থেকে। দুটোই, দুটোই মানে তার বিজনেসটা বিদেশে করেছিস, কন্ট্রোল হয়েছে কোন দেশে, বিদেশে, তাহলে সেক্ষেত্রে অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়, তাই তো? তাই হচ্ছে, বুঝতে পারলি? তুই এই অঙ্কটা করে থাকলে সুবিধা কি জানিস তো, তার কোনো অঙ্ক করার দরকার নেই, একটা অঙ্ক সব পয়েন্ট তুলে দিয়েছিস, সব পয়েন্ট তুলে দিয়েছিস, হয়ে গেল তো, ব্যাস শেষ। এবার তুই সব করা যোগ করবি, অঙ্ক হয়ে গেল। বুঝতে পারলি তো কি বললো? তাই এই অঙ্কটা তুই খাতায় না করলেও করতে পারিস, জাস্ট তুই একটা রিভিশন করার জন্য দেখে দিতে পারিস, দেখে দিতে পারিস, ঠিক আছে তো? এটা আমরা খাতায় করালাম না, বুঝতে পারলি তো, জাস্ট মুখে বলে দিলাম, যদি অ্যান্সার করায় কি করাবো, করালে তো এটাই লিখবো দেখে দেখে। আচ্ছা।
2 নম্বর অঙ্কটা দেখ, অ্যান্সারের দিকে দেখা, তাহলে তুই বুঝতে পারবি। ডিভিডেন্ড ফ্রম অস্ট্রেলিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম অস্ট্রেলিয়ান কোম্পানি রিসিভ দেয়ার ইন, ঠিক আছে, ভালো করে বুঝবি, কিন্তু কোনো কঠিন জিনিস দেয়নি, একদম সোজা দিয়েছে। ডিভিডেন্ড ফ্রম অস্ট্রেলিয়ান কোম্পানি, তাহলে তুই অস্ট্রেলিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পাচ্ছিস। কেন অস্ট্রেলিয়ান কোম্পানিতে ডিভিডেন্ড পাবি? তা অস্ট্রেলিয়া যেই কোম্পানি আছে সেই কোম্পানিতে তুই ইনভেস্ট করেছিস, তাই ওই কোম্পানিতে ইনভেস্ট করলে তাহলে ওই কোম্পানি তো টাকা দিয়ে ব্যবসা করলো, ব্যবসা করলে যে প্রফিট যদি হয় প্রফিটের ভাগ তোকে দেবে, তাহলে ডিভিডেন্ড ফ্রম অস্ট্রেলিয়ান কোম্পানি, ঠিক আছে, রিসিভ দেয়ার ইন মানে অস্ট্রেলিয়াতেই রিসিভ হয়, তাহলে বল ইনকাম কোন দেশে হয়েছে? অস্ট্রেলিয়া। রিসিভ কোথায় হচ্ছে? অস্ট্রেলিয়া। ফরেন ইনকাম, সেক্ষেত্রে কাকে ট্যাক্স দিতে হবে? ফরেন। দেখ তাই লেখা আছে। শুনছিস তো ব্যাপারটা কি? বোঝার চেষ্টা করতে হবে। এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল, এগ্রিকালচার ইনকামটা করেছি কোথা থেকে? নেপাল থেকে। তুই কিন্তু ইয়ে স্টার্ট করে দিস, মার্চে পরীক্ষা হবে, কিন্তু মার্চে পরীক্ষা হবে, অল্প অল্প করে, যেহেতু সময় সময় পাবি বাড়িতে, এখন যে স্টার্ট করে দে, নাহলে সময় নেই, কিন্তু যতটা পারবি মানে নিজেকে যতটা প্রিপারেশন করে নিতে পারবি, ঠিক আছে, স্টার্ট করে দিবি। আর নতুন সাবজেক্ট তোর তো ছিলই না, তোদের এই ট্যাক্স ছিলই না, আগে ছিলই না ট্যাক্স, ঠিক আছে, তো খুব মানে, তো মানে এই সাবজেক্ট একটু ভালোবাসলে এর চেয়ে সহজ সাবজেক্ট নেই। আমি তোকে বলছি পুরো ফুল গ্র্যাজুয়েশনে সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট ট্যাক্স, হেভি ইন্টারেস্টিং সাবজেক্ট ট্যাক্স। ট্যাক্সকে ইন্টারেস্ট সহকারে বুঝতে হবে, ট্যাক্সকে সাবজেক্ট হিসেবে বুঝলে হবে না, ট্যাক্সকে ইন্টারেস্ট নিতে হবে, বুঝতে হবে। অনেকে দেখবি কোনো সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট থাকে, মানে শেখার আগ্রহ থাকে, এটা সেই সাবজেক্ট, শেখার আগ্রহ, মানে তোকে শিখতে হবে, মানে তোর সিলেবাসে আছে নাম্বার তুলতে ওই অনুযায়ী না, তোকে নলেজ নেই, কারণ এটা আগামী দিনে তোর খুব কাজের জিনিস, খুব কাজের জিনিস। ইভেন এরকম অনেক লোক আছে যারা ধর চাকরি করছে এখন, যারা চাকরি করছে এখন, তারাও ট্যাক্স শেখার প্রতি তাদের কোনো আগ্রহ, ওরা চেষ্টা করে কি করে ট্যাক্সটা সেভ করা যায়। আজ আজ পড়াশোনা করছি, দুদিন পরে চাকরি বাকরি করবি, ইনকাম করবি, ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তুই তো জানতে চাইবি যে না কি করে ট্যাক্সটা কম দেওয়া যায়, তা শেখার জিনিস এটা, ঠিক আছে। এমন অনেক সায়েন্সের স্টুডেন্ট আছে ট্যাক্স সম্পর্কে অনেক নলেজ আছে, কমার্সের স্টুডেন্ট নলেজ নেই, নলেজ, কারণ ওরা কি করে নলেজ তৈরি হয়েছে ওদের, ওরা ট্যাক্স দিতে দিতে নলেজ তৈরি হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছিস তো? এইগুলো তোকে বুঝতে হবে, মানে মন দিয়ে শিখবি, ভালো করে বুঝবি, শিখবি ভালো করে, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে। এইগুলো তো কমন ব্যাপার, তো এইগুলো তো জিনিসটা হতেই পারে, তুই ধর বিদেশে তোর কোন বাড়ি ঘর আছে, ওখান থেকে কোনো ইনকাম হয়, ঠিক আছে তো, এবার সে তারপর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স দেবে কিনা, এই সবই তো জিনিস। তো যাই হোক, আমি কোনটা বলছিলাম, প্রথম পয়েন্ট বললাম এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল, তাহলে এগ্রিকালচার মানে কি? কৃষিকাজ, কৃষিকাজ নেপালে করেছিস, বাট রিসিভ করেছিস ইন্ডিয়াতে, তাহলে কি ধরনের ইনকাম এটা? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। পেনশন ফ্রম আ ফরমার এমপ্লয়ার ইন ইন্ডিয়া রিসিভড ইন বাংলাদেশ, মানে মানে আমি তোকে বলছি, ধর তোদের ফ্যামিলিতেই ধর কারোর না কারোর থাকতে পারে যে বাবা চাকরি করতো, বুঝতে পারলি তো, বাবা চাকরি করতো, তো দেশেই চাকরি করতো, ইন্ডিয়াতে চাকরি করতো, চাকরি করলো, রিটায়ার করলে কি পাবে? পেনশন পাবে। তো চাকরি করলো কোন দেশে? ইন্ডিয়াতে করলো। এবার রিটায়ার হয়ে গেছে, বললো, না আর এই দেশে থাকবো না, ঠিক আছে। আবার দেখ না, অনেকে দেশের বাড়ি দেখবি, এই দেশে অনেকে চাকরি করেছে, কিন্তু তার জন্মই তো হয়েছে তার বাংলাদেশে, সাপোজ এরকম অনেক লোক আছে, আমি আর এখানে থাকবো না, চাকরি বাকরি শেষ, আমি আমার দেশে, ওখানে আমার ফ্যামিলির লোক আছে, ওখানে গিয়ে সেটেল হয়ে যাবো, ওখানে থাকবো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে ওর পেনশনটা কোথায় যাবে? ওই দেশে, বাংলাদেশে যাবে। তাহলে পেনশনটা কোথায় রিসিভ হলো? বাংলাদেশে। চাকরি করেছিল কোন দেশে? কি ইনকাম? ইন্ডিয়ান ইনকাম না ফরেন ইনকাম? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। দেখ তাই লিখেছে, দেখেছিস তো, বুঝেছিস তো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, বলছে প্রফিট ফ্রম আ বিজনেস ইন থাইল্যান্ড, বিজনেসটা কোথায় হচ্ছে? থাইল্যান্ডে বিজনেস করেছিস, ফরেনে বিজনেস করেছিস, ঠিক আছে। 2.5 লাখ টাকা বিজনেস করে 2.5 লাখ টাকা কামিয়েছিস, ঠিক আছে। আচ্ছা, এবার বিজনেস করে যত টাকা কামিয়েছিস তার 40% তুই ভারতে নিয়ে আসছিস, তাহলে কি বলছে? রিসিভ 40% কোথায় রিসিভ হয়েছে? 40% কোথায় রিসিভ হয়েছে? ভারতে। তাহলে 2.5 লাখের 40% 1 লাখ টাকা ভারতে রিসিভ হলে, কি বলে? ইন্ডিয়ান ইনকাম। ইন্ডিয়ান ইনকাম সবাইকে ট্যাক্স দিতে হবে, দেখ 1 লাখ টাকা সবার ঘরে বসে গেছে, তাহলে বাকি তো আরো 1.5 লাখ টাকা, বাকি তো আরো 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকার মধ্যে ভারতে 1 লাখ টাকা নিয়েছে, 1.5 লাখ টাকা রিসিভ কোথায় হয়েছে? ফরেনে রিসিভ হয়েছে। তোর বিজনেসও ফরেনে, রিসিভ তো ফরেনে, সেক্ষেত্রে কাকে ট্যাক্স দিতে হবে? অর্ডিনারি থেকে ট্যাক্স দিতে হবে, যদি কন্ট্রোল বিদেশ থেকে হয়। আর যদি কন্ট্রোল বলেছে, কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে, দেখ এটা লিখেছে, বলছে 60% রিসিভ আউটসাইড ইন্ডিয়া, বাট দ্য বিজনেস ইজ কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, বিজনেস ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়েছে, তাহলে কাকে ট্যাক্স দেবে? অর্ডিনারি, নট অর্ডিনারি।
বুঝতে পারছি ব্যাপারটা? বা ডিভিডেন্ড পেড বাই ইন্ডিয়ান কোম্পানি ক্রেডিটেড ইন আ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট লন্ডন, ঠিক আছে? ইনকাম, আচ্ছা যাই হোক, তাহলে বোঝ ডিভিডেন্ড পে করেছে কি ইন্ডিয়ান কোম্পানি, তাহলে কোনো লোক টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, ঠিক আছে? তাহলে ডিভিডেন্ড পেড, তাহলে কে ডিভিডেন্ড পে করবে? কে ডিভিডেন্ড? ইন্ডিয়ান কোম্পানি পে করবে। বল এই ইনকামটা, ডিভিডেন্ড ইনকামটা কোথায় জেনারেট হবে? ইন্ডিয়াতে নাকি ফরেনে? ইন্ডিয়াতে। বাট লন্ডনের অ্যাকাউন্টে তোর টাকা পড়েছে। আমি তোকে একটা সিম্পল একটা উদাহরণ দিই। ধর লন্ডনে কোনো একজন লোক আছে, ও টাটা কোম্পানি ইনভেস্ট করে দিয়েছে, তো ডিভিডেন্ড পেল। ওর ডিভিডেন্ড টাকা কোথায় যাবে? লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টে। তা রিসিভড হলো লন্ডনে, ইনকাম জেনারেট হলো ভারত। তাহলে কি ইনকাম? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। কত মার্কস? এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে 5 মার্কসে 5টা পয়েন্ট দেবে। এখানে আমি অনেক পয়েন্ট তুলে ধরেছি। এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল রিসিভ দেয়ার বাট লেটার অন রেমিটেড টু ইন্ডিয়া। তাহলে কি বলেছে? এগ্রিকালচার ইনকাম নেপালে করেছিস অ্যান্ড রিসিভ দেয়ার, ইনকামটাও জেনারেট হয়েছে নেপালে, রিসিভডও হয়েছে নেপালে। তাহলে ফরেন ইনকাম, সেক্ষেত্রে অডিয়েন্সকে ট্যাক্স দিতে হবে। প্রফিট ফ্রম আ বিজনেস ইন ইন্ডিয়া কন্ট্রোল ফ্রম লন্ডন। বিজনেস হচ্ছে ভারতে, তাহলে বিজনেস ভারতে হলে কি ইনকাম? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। বলছে পাস্ট আনট্যাক্স প্রফিট ব্রট টু ইন্ডিয়া, ঠিক আছে? বলছে পাস্ট আনট্যাক্স প্রফিট মানে অতীতে কোনো প্রফিটের ওপর ট্যাক্স ছিল না, আনট্যাক্স ছিল, ঠিক আছে? সেটা যদি ভারতে নিয়ে আসিস তো এর উপর কোনো ট্যাক্স হয়। এই পয়েন্টটা একটু নোট করে নিলাম, পাস্ট আনট্যাক্স প্রফিট। আচ্ছা গিফট, আগের দিন বলেছিলাম না গিফট ইন ফরেন কারেন্সি রিসিভড ইন ইন্ডিয়া। একবার 5 ট্যাক্স প্রফিট করতে পারে। পার্সোনালি কিছু নেই, এটা তোর এটা কোনো ইনকাম নয়, তাই এটা ট্যাক্স হবে না। আচ্ছা গিফট ইন ফরেন কারেন্সি, ঠিক আছে, রিসিভড ইন ইন্ডিয়া ফ্রম এ ফ্রেন্ড। তোর কোনো বন্ধু ফরেনে আছে, তার থেকে তুই গিফট পাচ্ছিস, ঠিক আছে? তাহলে তুই ভাব গিফটটা পাচ্ছিস, বন্ধু ফরেনে আছে, ফরেন থেকে বন্ধু তোকে গিফট পাঠাচ্ছে, তাহলে ইনকামটা রিসিভ কোথায় হলো? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। টোটাল করে দিলি, ব্যাস এখানে কি লেখা আছে এখন না বুঝতে পারলে লেখার দরকার নেই, তুই এত অব্দি চালালি, ঠিক আছে? 3 নম্বর অঙ্ক এটাও করে দিয়েছি। এটা পরীক্ষায় এসেছিল একবার, দেখ কি বলেছে। 1998 অনার্সে এসেছিল। বলছে রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিসেস, ঠিক আছে? রেমুনারেশন ফর কনসালটেন্সি সার্ভিসেস রেন্ডার্ড ইন ইটালি। তাহলে রেন্ডার্ড ইন ইটালি, কনসালটেন্সি সার্ভিস মানে একটা সার্ভিস দেওয়া হয়েছে, সেটা কোথায় দিয়েছিস? ইটালিতে দিয়েছিস। তার মানে ইনকাম জেনারেট হয়েছে ইটালি, মানে অ্যাক্রু হয়েছে ইটালিতে, রিসিভড হয়েছে ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ইনকাম সবাইকে ট্যাক্স দেয়, তাই লেখা হয়। এই পরীক্ষায় এসেছিল। দেখ ইনকাম ফ্রম বিজনেস ইন আয়ারল্যান্ড, বিজনেসটা আয়ারল্যান্ডে হয়েছে আর রিসিভডও হয়েছে আয়ারল্যান্ডে, সেই বিজনেসটা কন্ট্রোল হয়েছে ইন্ডিয়া থেকে। তাহলে কাকে ট্যাক্স দেবে? অর্ডিনারি আর নন অর্ডিনারি। দেখতে পাচ্ছিস তো? পেনশন ফর সার্ভিসেস, এটা আগেই বললাম, রেন্ডার্ড ইন ইন্ডিয়া বাট রিসিভড ইন ইসরায়েল। তাহলে চাকরিটা সারা লাইফ চাকরি করেছি ভারতবর্ষে, তাহলে ইনকাম তো অ্যাক্রু হয়েছে ভারতে আর রিসিভ হয়েছে ইসরায়েলে, তাহলে এটা কি ইনকাম? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? দেখি এখানে সবাইকে ট্যাক্স দিতে হবে কেন? এখানে ট্যাক্স দিতে হবে সবাইকে, নীল কেন লিখেছে তাই বলছি কেন নীল কেন লিখেছে? স্যার সবাইকে তো ট্যাক্স দেওয়া হতো, তোমার টাকাটা কত ছিল? 25,000 টাকা। জানিস কেন নীল করেছে? আমি তোকে বলি কেন নীল করেছে। এখন না জানলেও স্যালারি চ্যাপ্টার যখন ডিটেলসে পড়বে তখন জানিয়ে আমি কেন নীল করেছি। স্যালারিতে যারা চাকরি করে না, যারা স্যালারি ইনকাম করে, ওরা 50,000 টাকা ছাড় পায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় ছাড়। যারা চাকরি করে তারা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা পায়। পেনশন থেকে কত ইনকাম? পেনশন, আচ্ছা জানিস পেনশন কোন হেডে আসে? তোকে বলেছিলাম তো, পেনশন কোন হেডে আসে? আমাদের 5টা হেড, কোন হেডে পেনশন আসে? পেনশন আলাদা, পেনশন স্যালারিতে আসে, পেনশন স্যালারিতে আসে। তুই চাকরি করছিস, রিটায়ার করলি, পেনশন পাবি। চাকরি করলে টাকা স্যালারিতে যেত, রিটায়ার করলে পেনশন, ওটাও স্যালারিতে যায়, কিন্তু ফ্যামিলি পেনশন আসে।
তো পেনশন পেয়েছে স্যালারিতে কত টাকা ছাড় পাওয়া যায়? ম্যাক্সিমাম 50,000 টাকা, স্ট্যান্ডার্ড এসে 50,000 টাকা পাওয়া যায়। এই কারণে যে ডিল করেছে, তুই 25,000 টাকা পেয়েছিস, 50,000 টাকা ছাড়, এই জন্য ডিল হয়েছে। কারণটা হচ্ছে এটাই, আর কিছু না। এবার বলেছে কি, ইন্টারেস্ট অন ডিপোজিট ইন লোকাল ব্যাংক ইন ইন্দোনেশিয়া অ্যান্ড রিসিভড ইন ইন্দোনেশিয়া। তার মানে ইনকামটা অ্যাক্রু হয়েছে ইন্দোনেশিয়ায়, রিসিভড হয়েছে ইন্দোনেশিয়া, ফরেন ইনকাম, তাহলে শুধুমাত্র অন ইন্দোনেশিয়ানকে ট্যাক্স দিতে হবে। ব্যাস হয়ে গেল, শেষ হয়ে গেল, বল বোঝা গেল, সিম্পল জিনিস করিয়ে দিলাম আজকে। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম আজকে করাবো বেশ কিছু অঙ্ক, সেই অঙ্কগুলো করি। বইতে নিচে দাগ দেওয়া আছে কোন কোনগুলো হয়ে গেছে, আমি বলছি, যদি না হয় আমাকে বলবি। যেমন 38 নম্বর অঙ্কটা হয়েছিল, হ্যাঁ কি না? না হলে করাবো আজকে 38। 38টা করাবো। 37 হয়ে গেছিল আগের দিন, 37 হয়ে গেছিল। আচ্ছা, 36 হয়ে গেছিল না স্যার? 36 হয়নি, 36 করাবো। তারপর 35 হয়ে গেছিল, 34 হয়ে গেছিল, 33 হয়নি, 32 হয়নি। যাই হোক, আগে এগুলো দেখি না, তারপর দেখছি একটা। দেখ, আর লাস্টের থেকে 38এরটা বলছে মিস্টার এস পাল, ঠিক আছে, অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কি বলছে? মিস্টার এস পাল কি একজন ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ভারতীয় নাগরিক। লেফট ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট। তার মানে মিস্টার এস পাল ভারত ছেড়েছে, মিস্টার এস পাল ভারত ছেড়েছে। কি পারপাসে ভারত ছেড়েছে? বল 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 বল, আরে বল, কি পারপাসে ভারত ছেড়েছে? এমপ্লয়মেন্ট, মানে চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়েছে। চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লে 60 দিনের কেসটা অ্যাপ্লাই হয় না, বলেছিলাম 60 দিনের কেস অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, কোথায় যাচ্ছে? জাপানে যাচ্ছে, ফর দ্য ফার্স্ট টাইম, 1 অক্টোবর 2023। তাহলে আমি যদি ছোট করে লাভ করি, লিভ, কয় ভারত ছেড়েছে? 1/10/23, 23/24 পড়ছে, ভারত ছেড়েছে। হি কেম ব্যাক ইন্ডিয়া, সে আবার ভারতে চলে এসছে 30/3/24, মানে 23/24 ভারতে চলে এসছে। ঠিক আছে, অ্যান্ড রিটার্ন ব্যাক টু জাপান। ঠিক আছে, ভারত কেম কেম আসলো এবং রিটার্ন ব্যাক, আবার আবার জাপানে চলে গেছে। রিটার্ন ব্যাক টু জাপান আফটার স্টেইং 20 days ইন ইন্ডিয়া। ভারতে 20 দিন থাকার পর চলে গেছে। এখানে এই তারিখে আসলো, 20 দিন থেকে চলে গেছে। প্রিভিয়াস ইয়ারও স্ট্যাটাসটা বের করতে, তাহলে দেখ, এখানে তো ধরবে না, আমাকে নতুন ফ্রেশ পেজ দিতে হবে, এখানে ধরবে না। তাহলে এই রাফটা আমি টুকে নিলাম, তাহলে তোদেরও বুঝতে সুবিধা হবে কেন ঢুকলো। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25। প্রিভিয়াস ইয়ার 24-25, 24-25, ঠিক আছে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার 24-25 না আমাদের? তাহলে এখানে ডেটটা, তাহলে এখানে ডেটটা 24 হলেই বেটার হবে। এটা 24 করি, তাহলে এটা 25 করি, তাহলে এটা 24 করলে কি হবে? 24-25, ঠিক আছে তো। আর এটা 25 আছে, মানে 24-25, তাহলে ঠিক আছে। তাহলে বুঝতে পারলি কি লিখলাম ডেটটা? ওখানে বইয়ের মধ্যে ডেটটা একটু ঠিক করে নিস, পেন্সিল দিয়ে ঠিক করিস, পেন দিয়ে করিস না, হ্যাঁ, পেন্সিল দিয়ে ঠিক করিস। এটা 24 করলাম, এটা 25 করলাম, ঠিক আছে তো। এবার দেখ, 24-25 ভারত ছেড়েছে কবে? অক্টোবর মাসের 1 তারিখে। তাহলে ভারতে কদিন ছিল? এপ্রিল মাসে ছিল 30 দিন, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাইতে 31 দিন, ঠিক আছে।
আগস্টে 31 দিন, সেপ্টেম্বরে 30 দিন, এবার অক্টোবরে কবে গেছে, ভারত ছেড়েছে কবে, 1 তারিখে, তাহলে অক্টোবরে একদিন ছিল, হয়ে গেল। আবার ভারতে এসছে কবে দেখ, আবার ভারতে এসছে ওই 30/3/25 এসছে। তিরিশ তিন পঁচিশে এসছে, তো বলছে 20 দিন থাকার পর ভারত ছেড়ে চলে গেছে। 30/3/25 আসলে ভারতে ওই বছর কদিন ছিল, ওই বছরে তো 2 দিন ছিল, ওই বছর 2 দিন ছিল, তখন 24 কতদিন ছিল, 1 2 3 4 5 6, মানে 180, তাই তো, 1 2 3 4 5 6, 180, 81 82 83 84 86 দিন ছিল। তাহলে প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল বল, 186 তাহলে ও কি রেসিডেন্ট, রেসিডেন্ট। তাহলে কি বলবো, ও হচ্ছে রেসিডেন্ট। লেখালেখি আগের দিন লিখিয়ে দিচ্ছে, আজকে লিখে সময় নষ্ট করবো, রেসিডেন্ট, ও রেসিডেন্ট হয়ে গেল, বোঝা গেল, রেসিডেন্ট হয়ে গেল। এবার এই ভদ্রলোক কি নাম ছিল, ভদ্রলোকের নাম কি ছিল দেখ, মিস্টার এস পাল। তা ও ফার্স্ট টাইম ভারত ছেড়েছে কবে, 24/25, তার আগে তো ভারতেই ছিল, তাহলে তো অর্ডিনারি রেসিডেন্ট। রেসিডেন্ট আর অর্ডিনারি রেসিডেন্ট বুঝতে পারলে কেন অর্ডিনারি রেসিডেন্ট হলো, তার আগে তো ভারতেই ছিল। বল, এটা তো বুঝতে পারলি কি হলো ব্যাপারটা। বল, বুঝতে পারলি এটা, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, তোদের প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, বল এটা কি হলো, কি বেরোলো, ও রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি, মিস্টার এস পাল কি একজন রেসিডেন্ট আর অর্ডিনারি রেসিডেন্ট, ক্লিয়ার তো, ক্লিয়ার প্রত্যেকে। এবার কি বলেছে, শুধু এটা করলে হবে না, এটা 5 নাম্বার এসেছিল পরীক্ষায়, এইটুক করলি, তুই স্ট্যাটাসটা বের করলি, এবার ইনসিডেন্স অফ ট্যাক্স বের করতে হবে। তাহলে এখানে কি ছিল, একটা ঘর করব, ছোট্ট একটা ঘর করবি এখানে, যেই ঘরে কি লিখবি, অর্ডিনারি রেসিডেন্ট, কি লিখবি, এটা অর্ডিনারি, তাই তো, ও কি রেসিডেন্ট ছিল, অর্ডিনারি রেসিডেন্ট, লেখ অর্ডিনারি রেসিডেন্ট। বুঝতে অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে না, কেন বলতো, তুই ক্লাসগুলো পড়িস, কিন্তু সবচেয়ে সোজা এই চ্যাপ্টারটা না, আমি 11-এর বাচ্চাদের করাই, 11-এ করাই, 11 আছে, ঠিক আছে, খুব সহজ জিনিস, খুব সহজ, অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে, অর্ডিনারি রেসিডেন্ট হয়ে গেল। এবার দেখ, আগে যখন করাচ্ছিলাম ইনসিডেন্ট ট্যাক্সে 3টে ঘর করেছিলাম তো, আগে যে অঙ্ক করালাম, দুটো অঙ্ক বোঝালাম, 3টে ঘর করেছিল, এখানে কিন্তু একটাই ঘর করলাম। কেন একটা ঘর করলাম, ও তোকে বলে দিয়েছে এখানে তুই এস পালটা কি বেরোলো, কি রকমের রেসিডেন্ট বেরোলো, অর্ডিনারি রেসিডেন্ট, শুধু ওর বের করতে হবে, তাহলে সবার বের করতে হবে, এস পাল একটা করতে হবে। তাহলে এবার দেখে দেখে 1 আর 2 নম্বর পয়েন্টে দেখে দেখে নাও। কি বলছে, স্যালারি আর্নড ইন জাপান, লেখ লেখ স্যালারি আর্নড ইন জাপান, তারপর কি বলেছে, এই রেসিডেন্ট আর নন রেসিডেন্টের নিচে কি জায়গা ফাঁকা রাখবো, এটা লেখা earned in Japan and created in Japan and created in Japan, লাইনটা মানে বুঝেছিস, তোর ইনকামটা অ্যাক্রু হয়েছে জাপানে আর রিসিভটাও জাপানেই হয়েছে, তাহলে এটা কাকে ট্যাক্স দিতে হবে, ফরেন ইনকাম, ফরেন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, ফরেন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, ফরেন রেসিডেন্ট কত ট্যাক্স দিতে হবে, কত, 6 লাখ টাকা। নেক্সট কি বলেছে, ইন্টারেস্ট রিসিভড ইন ইন্ডিয়া, ইন্টারেস্ট রিসিভড ইন ইন্ডিয়া আউট অফ ফিক্সড ডিপোজিট ইন ব্যাংক, ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করেছিলি সেখান থেকে তুই ইন্টারেস্ট পেয়েছিস, কিন্তু ইন্টারেস্ট রিসিভড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ইনকাম, তাহলে ইন্টারেস্ট রিসিভড ইন ইন্ডিয়া, ইন্টারেস্ট রিসিভড ইন ইন্ডিয়া, তাহলে কত, 80,000 টাকা। তো ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকেই ট্যাক্স দিতে হয়, তাহলে এখানে 80,000 টাকা লিখে দিবি, তাহলে অ্যান্সার কত হলো, 6,80,000, বুঝতে পারলি, এইটা করতে বলেছি, অ্যান্সার, ঠিক আছে, এটাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। তিনটে ঘর করলে না কেন? এইটাই তো বললাম কিছুক্ষণ আগে, 3টে ঘর কেন, তো এখানে কি সবারটা করতে বলেছে, এখানে বলেছে তোমাকে যে এসপালকে দিলাম, এসপাল কি রকমের রেসিডেন্ট আগে বের করো, তারপর ওর
ট্যাক্সটা বের করো, বুঝতে পারলি তো? আগে বের করতে হবে সবাই, যখন দুটো অঙ্ক মিক্স করে দেবে না, এটা দুটো অঙ্ক মিক্স করা, সেক্ষেত্রে এরকম হবে। আর অনার্সে যারা পড়ে তাদের এরকম ধরনের অঙ্কই আসে। অনার্স এখন যেটা বললাম এরকম ধরনের অঙ্ক মিক্স করে দেয়, মিক্স। তো বল এই অঙ্কটা তোদের করা হলো তো? করা হলে আমি জাস্ট আর একটা অঙ্ক, এই অঙ্কটাই একটু ঘুরিয়ে করাচ্ছি না, মুখে বলে দিচ্ছি। বলে না, দেখে না তাহলে কি? এখানে অ্যাকচুয়ালি ডেটটা কি বলেছিল জানিস? মানে অরিজিনাল যে ডেট বলেছিল ওটা হলে কি হতো, যদি ওই ডেটটা চেঞ্জ করলাম তো না, যদি ওই ডেটটা হতো কি হতো, করতে হবে, জাস্ট মুখে বলে দিচ্ছি 23, এটাই তো ছিল। 23-24, এটাও 23-24, তাই তো? কি বলেছিল? তাহলে ভারত ছেড়েছিল কবে ভদ্রলোক? 23-24 ভারত ছেড়েছিল, বল তুই একটু ভাব, একটু আইডিয়া করে বলতে পারবি? 24-25 প্রিভিয়াস 24-25, তাহলে 24-25 ভারতে কতদিন ছিল বলতে পারবি কেউ? এই এস পাল ছিল তো? হ্যাঁ, এস পাল ভারত ছেড়েছিল এই তারিখে, আবার ভারতে চলে এসেছিল এই তারিখে, এসে 20 দিন ভারতে থেকে আবার চলে গেছিল। তাহলে আমি বলতে পারি না 24-25 20 দিনই ছিল? তাহলে নন রেসিডেন্ট, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তো এটা যদি ওই ডেট হতো, আমার মনে হয়েছে না এরকম ডেট ছিল না, তাই আমি ডেটটা চেঞ্জ করে দিলাম। এখন যেটা করলাম, যেটা করিয়ে দিলাম না আগে, ওটাই ঠিক ডেটটা, ঠিক আছে? বল এই অঙ্ক তাহলে বুঝতে পারলি, মাথায় ঢুকলো? এবার কত নম্বর অঙ্ক করাবো বললাম বল? 36। 36-এর অঙ্কটা আগের বছর সিসিএফ এ জেনারেলে দিয়েছিল। 24 সালে April। 36 নম্বর লিখে রাখ, ওই সিসিএফ গেলাম, একদম সোজা অঙ্ক। তাহলে তুই দেখ এই অঙ্ক কোনো কঠিন লাগবে না। আগের দিন আমি শেখাতে পারিনি কেন, ইনসিডেন্ট অফ ট্যাক্স না হলে এগুলো করাতে পারবো না। দেখ 36টা কি বলছে, ওয়াটসন একজন ফরেনার, তো ওয়াটসন তো নাম শুনেই বুঝতে পারছিস ফরেনার, ঠিক আছে? তো ওয়াটসন ও বলছে একজন ফরেন ন্যাশনাল কেম টু ইন্ডিয়া, ভারতবর্ষে এসছে প্রথমবার। কবে এসছে? 5 জানুয়ারি 2021 ভারতে এসছে। সাবসিকুয়েন্টলি হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে ভারতে এসে ভারতে থাকবে তো? তো 20-21 ভারতে ছিল, 21-22 22-23 23-24 এতদিন ছিল। তো বলছে ওর স্ট্যাটাস বের কর। তো দেখ তুই সিম্পল ভাবে ভাব, আমাদের অঙ্ক করতে গেলে প্রথমে দেখতে হয় প্রিভিয়াস ইয়ার কত, 24-25। তুই বল না 24-25 কতদিন ছিল? হোয়াটসঅ্যাপ বলেছিল না এখানে কতদিন ছিল বল? 90 দিন। 90 দিন। তাহলে আমাদের নিয়ম কি, প্রিভিয়াস ইয়ার কতদিন থাকতে হবে? 182। 182 না থাকলে কোনো সমস্যা নেই, বলেছিলাম না কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কতদিন থাকতে হয়? 60 দিন। তো ভুলে গেলে চলবে না, এইগুলো তো মাথায় ফাটাফাট করে বলতে হবে, 60 দিন থাকতে হবে। 24-25-এ 90 দিন যদি না থাকে, মানে কতদিন থাকতে হয়? 182 ডেজ। তো 182 ডেজ না থাকতে পারলে কোনো সমস্যা নেই, 60 দিন থাকুক। 60 দিন থাকুক, তাহলে দেখ তো 60 দিনের বেশি আছে। তাহলে লাস্ট 4 বছর কি কি ছিল বল? 23-24, 22-23, 21-22 আর 20-21, বল কত কত ছিল 23-24-এ? দেখে দেখে বল, সত্তর কথা, তুই দেখে দেখে বল। 150, 80, 160, 80, 150, 150 আর 70, 70, এই চারটে যোগ করে বল কত হচ্ছে? 460। 460। তাহলে কি বলেছিলাম, লাস্ট 4 বছরে 350 বেশি থাকতে হবে স্যার, আছে, তাহলে ওর রেসিডেন্ট। কিন্তু রেসিডেন্ট কিন্তু নট অর্ডিনারি রেসিডেন্ট, তাই তো? কেন নট অর্ডিনারি বল? অ্যান্সার বলতো কেন নট অর্ডিনারি হলো? বই পাতা উল্টো দেখানো যে সিম্পল জিনিস। কোনো 2 বছর পুরো থাকেনি 365। 10 বছরের মধ্যে, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, নেই তো? 2 বছর পুরো আছে। ও তো এই 4 বছরই ভারতে ছিল, দেখ এই 4 বছরই তো ভারতে ছিল, মানে 20-21-এর আগে তো ভারত আসেনি। তাহলে এই 4 বছরের মধ্যে কি ভারতে কোনো 2 বছর ছিল 365 করে? না না, ছিল না। না কি করে হলো? তাহলে ও নট অর্ডিনারি রেসিডেন্ট হয়ে গেল। স্যার লেখাগুলো কিভাবে লিখতে হবে? আগের দিন লিখিয়েছিলাম, একদম সেম অঙ্ক লিখিয়েছিলাম, ওই লেখাই পুরো লিখতে হবে। আমি আজকে লিখে সময় নষ্ট করছি না, লেখালেখিতে ফোকাস করবো না। আগের দিন লেখাগুলো লিখেছিলাম আর বলেছিলাম লেখাগুলো লিখে আমাকে কিন্তু দেখাবি, ঠিক আছে? লিখবি কিন্তু, লেখা প্র্যাকটিস করবি। এই চ্যাপ্টারে লেখাতেই নাম্বার, ঠিক আছে? তাহলে কি হলো বল, অ্যান্সারটা কি হবে? এটা ওয়াটসন কি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি। লিখে রাখ 36 নম্বর অঙ্কটা লিখে নে। 36 নম্বর অঙ্কটা এই যে রাফটা করলাম, এটা করে নিবি, করে নিয়ে
এই রাফটা করে নিবি পরীক্ষা হলে, ঠিক আছে? রাফটা করবি, রাফটা করে লেখাটা যে লিখতে হবে লেখার জন্য জায়গা রেখে দিবি, ঠিক আছে? লিখে নিবি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে তো? লিখবি কিন্তু, বারবার বলছি বাড়িতে কিন্তু লিখবি কিন্তু রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে? এটা হলো এইটুকু করে দিলি, তোকে 2 নাম্বার দিয়ে দিল, বুঝিস তো? 2 বা 3 যা ছিল দিয়ে দিল। এইবার এইবার ইনসিডেন্স অফ ট্যাক্স করতে হবে। এই অঙ্কটা না মানে আমার যা মনে হয় এটা 5 নাম্বারের জন্য অনেকটাই বড় অঙ্ক দিয়েছে। ও না, এটা 5-এ আসেনি রে এই অঙ্কটা। আগে এসেছিল 10 নম্বরে এসেছিল। খুব লাকি জেনারেল স্টুডেন্ট, খুব লাকি, সোজা কোশ্চেন 10 নম্বর দিয়ে দিয়েছিল। এবার ইনসিডেন্স অফ ট্যাক্স করতে হবে। বোঝা গেল এত অব্দি? তাহলে তোকে বললাম তো, তোদের প্রত্যেককে বললাম তো, ওই ওয়ার্কিংসটা করে লিখতে হবে কিন্তু। তুই যদি না লিখে শুধু যদি, শুনছিস তো, শুধুই রেসিডেন্ট আর অরিজিন লিখিস 1 নাম্বারও দেবে না। লিখতে হবে তোকে প্রপারলি, ঠিক আছে? আর লেখা শিখিয়েছি কিভাবে লিখতে হয়, মনে করছো না আগের দিনগুলো লিখিয়েছিলাম? লেখাগুলো অবশ্যই লিখবি কিন্তু বাড়িতে। আচ্ছা, এবার কি যোগ করছো? ইনসিডেন্স অফ ট্যাক্স শুনছিস তো? প্রত্যেককে বলছি এগুলো কিন্তু তোর পরীক্ষায় খুব কনফিউশন হয়, এগুলো কিন্তু লিখে রাখিস কিন্তু, এগুলো লিখে রাখিস কিন্তু এগুলো। আর আমাকে ধর হুট করে ফোন করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না এগুলো কোথায় কি অঙ্ক, ঠিক আছে তো? তো এইগুলো তুই লিখে রাখিস, জায়গা রেখে দে, লেখাটা লিখে দিবি, কি দেখে দেখে লিখে দিবি তুই ওখানে, দেখে দেখে লিখতে লিখে তো লেখাগুলো প্র্যাকটিস লিখে রাখবি, প্রত্যেককে বলছি লিখে নিবি কিন্তু খাতায়। ঠিক জায়গা ফাঁকা রেখে দে, ওখানে লিখে দিবি, জায়গা রাখলি না কিন্তু। করে লিখবো। আচ্ছা, আবার করবি, ঠিক আছে? শোন, এবার ইনসিডেন্স অফ ট্যাক্স করতে বলছে, লে কি লিখবি জানিস তো? কম্পিউটেশন অফ ইনকাম লাইবেল টু ট্যাক্স, ইনকাম লাইবেল টু ট্যাক্স ইন ইন্ডিয়া, ইনকাম লাইবেল টু ট্যাক্স ইন ইন্ডিয়া, তাই তো করবো। কম্পিটিশন অফ ইনকাম লাইবেল টু ট্যাক্স ইন ইন্ডিয়া অফ মিস্টার ওয়াটসন। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? 2025-26। আচ্ছা, এই তোরা দেখে নে, পরীক্ষা হলে ওয়াই লিখবি না কিন্তু, আমি তো শর্টে লিখলাম, তোকে পুরো বানানটা লিখতে হবে, অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে তো? মাথায় থাকবে তো? এগুলো বলে দিচ্ছি, যেগুলো শুনবি। আচ্ছা বল দেখি, ওয়াটসন কি ছিল? ওয়াটসন কি ছিল? অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি নাকি নন রেসিডেন্ট? নট অর্ডিনারি, তাহলে এটা নট অর্ডিনারি রুল ফেলাতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এবার টোক, দেখে দেখে টোক, কিচ্ছু বলার নেই, ABCDE এই 5টা পয়েন্ট দেখে দেখে টোক। তাহলে বল অঙ্ক কঠিন লাগছে? দেখে দে, বলে দিলাম 5টা পয়েন্ট দেখে দেখে টোক, দেখে দেখে আগে টুকে নে, তারপরে অ্যান্সার করবো, বুঝিস তো? লিখছি আমি, ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি, লেখ এ দিয়ে লেখ, ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি। কি লিখলাম? ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন ইউএসএ, রিসিভড ইন ইউএসএ, ঠিক আছে? কত টাকা? আচ্ছা বল, এই একটা বল দেখি, কে বলবি? আচ্ছা, কি যেন ওর নাম? সুচিত্রা, বল দেখি। ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন ইন্ডিয়া, তো এটা কাকে ট্যাক্স দিতে হয়? ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছিস এবং রিসিভড হয়েছে ইউএসএ, তাহলে এটা কি ধরনের ইনকাম? বল বল। ইন্ডিয়ান ইনকাম, হ্যাঁ এটা তো ইন্ডিয়ান ইনকাম, রিসিভড হয়েছে ফরেনে কিন্তু অ্যাক্রু হয়েছে ভারতে। ইন্ডিয়ান ইনকাম, ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হয়, তাহলে ট্যাক্স দিতে হবে, মানে এখানে টাকাটা কত ছিল? 20,000 টাকা বসিয়ে দেবো। বোঝা গেল কি বললাম? বি কি বলেছে? ইনকাম বা হাউস প্রপার্টি ইন নেপাল, লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন নেপাল রিসিভড ইন ইন্ডিয়া। কি কোশ্চেন লাইনগুলো কঠিন দিয়েছে একটা, সবকটা কমন লাইন দেখ। রিসিভড ইন ইন্ডিয়া, বল। ইন্ডিয়ান তাহলে হাউস প্রপার্টি নেপালে আছে, নেপালে ঘর ভাড়া দিয়েছিস, ইনকাম হয়েছে, তাহলে ইনকামটা অ্যাক্রু হয়েছে নেপালে, রিসিভড হয়েছে ভারত, আর রিসিভ ভারত হলে তাকে কি ইনকাম মানে? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে, তাহলে 50,000 টাকা বসিয়ে দেবেন। সি
কি ছিল? প্রফিট ফ্রম আ বিজনেস ইন ইউএসএ, প্রফিট ফ্রম আ বিজনেস ইন ইউএসএ। ঠিক আছে, তাহলে বিজনেসটা ইউএসএ তে হয়েছে, রিসিভ দেওয়ার ইন, কমা দিয়ে লেখ রিসিভড, রিসিভ দেওয়ার ইন। ঠিক আছে, রিসিভ দেওয়ার ইন লিখলাম, কমা দিয়ে লেখ দ্য বিজনেস কন্ট্রোল ফ্রম ইউএসএ। তাহলে কি বলি, এখানে পড়ে নিই, বিজনেসটা হয়েছে ইউএসএ তে, রিসিভডও হয়েছে ইউএসএ তে, তো দুটোই তো ফরেন ইনকাম, আর কন্ট্রোলও হয়েছে ইউএসএ থেকে, তার মানে কন্ট্রোলও হয়েছে ইউএসএ থেকে, তাহলে সেক্ষেত্রে অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়। ও কি অর্ডিনারি? না, ও তো নট অর্ডিনারি, তাহলে এখানে ড্যাশ হবে, নট ট্যাক্সেবল। কারণটা বুঝতে পারলি? কারণটা বুঝিয়ে দিল। সি হলো, ডি দিয়ে লেখো, ডি। কি বলেছে? প্রফিট ফ্রম আ বিজনেস ইন নেপাল, লাইক প্রফিট ফ্রম বিজনেস ইন নেপাল, প্রফিট। তাহলে কোশ্চেন কি সোজা দিয়েছিল না? অঙ্কটা দেখ, অঙ্কটা সোজাই ছিল, একদম সোজা অঙ্ক ছিল, কিছু ছিল না। তোর বেসিকটা ক্লিয়ার দরকার। দেখ, সোজা কখন হবে? তোর বেসিক থিওরি ক্লিয়ার হতে হবে, নাহলে হবে না। প্রফিট ফ্রম a business in Nepal, profit from a business in Nepal, ঠিক আছে, বাট কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। তাহলে দেখ, বিজনেসটা তো হচ্ছে ফরেনে, ঠিক আছে তো, কিন্তু কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে কন্ট্রোল হলে অর্ডিনারি কেও ট্যাক্স দিতে হবে, নট অর্ডিনারি কেও ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেবে কত টাকা? 50,000 টাকা, তাই তো? লাস্ট পয়েন্ট, এই এটা বললাম কিছুক্ষণ আগে, থিওরি পড়ার সময় বললাম, পাস্ট আনট্যাক্স, পার্ট আনট্যাক্স প্রফিট। পার্ট আনট্যাক্স প্রফিট মানে কি বলেছিলাম? হবে না, আসবে না বলেছিলাম তো, লিখিয়েছিলাম পার্ট আনট্যাক্স প্রফিট অফ বিজনেস ইন বাংলাদেশ। তুই বাংলাদেশে বিজনেস করেছিস, ওখানে প্রফিট হয়েছিল অতীতে, আজকে না, বেশ কয়েক বছর আগে প্রফিট হয়েছিল, আনট্যাক্স ছিল, সেই টাকাটা ভারতে নিয়ে এসেছিস, ঠিক আছে, এর উপর ট্যাক্স দিতে হবে। লিখবি কি? ইনকাম liable to be taxed in India. 1,20,000 শেষ। ঠিক আছে, কমপ্লিট। বইয়ের মধ্যে না ক্লাস নাম্বার গুলো লিখে রাখ, লিখে রাখতো পরে সুবিধা হবে, কোনটা কোন ক্লাসে হচ্ছে না লিখে রাখ। তাহলে 36 অঙ্কটা পুরো হয়ে গেল। এই যে এখন যে অঙ্ক বললি না, আমি কি বলছি, এরকম অঙ্ক কিন্তু তোরা অনার্সে কিন্তু এবছর পাবি, কিন্তু এরকম ধরনের মিক্স করে দেবে, মিক্স। এবার কতটা করবো বল? 33। আগের বছর অনার্সে কেমন দিয়েছিল? পুরো স্ট্যাটাস দিয়েছিল, কোনো ইনসিডেন্স দেয়নি, তার মানে এবছর ইনসিডেন্স আসার খুব চান্স আছে। এবং কেমন দেবে? মিক্স করে দেবে, স্ট্যাটাস করো, স্ট্যাটাস করে ইনসিডেন্ট, বুঝলি, এরকম মিক্স করে দেবে। তবে এত বড় এই অঙ্কের মধ্যে এত বড় তো 5 নাম্বার দেবে অনার্সে, অনার্সে 5 দেবে, তাহলে ছোট দেবে, ঠিক আছে, ছোট দেবে। ইন্সুরেন্সে দিতে হলে 1টা পয়েন্ট বা 2টো পয়েন্ট, কি বললাম বুঝলি তো? তো এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখ না, 33 অঙ্কটা করে এরকম হবে। বলছে অঙ্কুশ আর সিটিজেন অফ ইন্ডিয়া, মানে আইসি, আইসি বুঝতে পারছিস তো, সিটিজেন অফ ইন্ডিয়া। আর পিআইও কি বলেছিলাম? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। অঙ্কুশ একজন সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাজ বিন ক্যারিং অন আ প্রফেশন ইন সিঙ্গাপুর। তার মানে অঙ্কুশ একজন ইন্ডিয়ান সিটিজেন, বিজনেস ক্যারি করছে, মানে প্রফেশনটা ক্যারি করছে সিঙ্গাপুরে, হোয়ার হি ইজ নট লাইবেল টু পে এনি ট্যাক্স।
সে ট্যাক্স দিতে হোয়ার যেখানে কিনা হি ইজ নট লায়েবল টু পে এনি ট্যাক্স, ঠিক আছে। হি লেফট ইন্ডিয়া, সে ভারত ছেড়েছে প্রথমবার কবে? 1/10/20 প্রথমবার ভারত ছেড়েছে কবে বল? 1/10/20 ভারত ছেড়েছে। হিজ ট্যাক্সেবল ইন্ডিয়ান ইনকাম প্রিভিয়াস ইয়ারে কত? 10 লাখ। ওখানে একটা 15 লাখের গল্প ছিল, 15 লাখের বেশি হতো, মনে পড়ছে? মনে আছে নাকি মনে নেই? বলছে কি বলছে দেখ এখানে, হিজ ট্যাক্সেবল ইন্ডিয়ান ইনকাম 10 লাখ and he has also a profession. The profession is set up in India. Other than professional income, he has earned professional income ছাড়া অন্য ইনকাম করেছে কত? 12 লাখ টাকা সিঙ্গাপুরে, ঠিক আছে তো? Determine his residential status, ঠিক আছে তো? If during the previous year 24-25 he has not visited India, সে যদি ইন্ডিয়াতে ভিজিট না করে তাহলে কি হবে? আর হি ভিজিট করেছে ফর 200 days, তাহলে কি দুটোই করে নিচ্ছে, ঠিক আছে তো? চলো। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা করবো, কি করবো? হি হ্যাজ নট ভিজিটেড ইন্ডিয়া, লেখে ভালো অঙ্ক কিন্তু এটা খুব। 33 নম্বর বলে কি লিখবি? হি হ্যাজ নট ভিজিটেড ইন্ডিয়া। হ্যাঁ, লিখে লিখে করতে হবে না, এরপর লেখার অঙ্ক। এই বলেছি না এই চ্যাপ্টারটা বেসিক্যালি লেখার চ্যাপ্টার, এই চ্যাপ্টার সেরকম অঙ্ক না, আসলে লেখালেখির চ্যাপ্টার। হি হ্যাজ নট ভিজিটেড, লাইক হি হ্যাজ নট ভিজিটেড ইন্ডিয়া। ইন্ডিয়াতে ভিজিট করেনি, সেক্ষেত্রে লেখাগুলো কি করতে হবে? বেশ কিছু কন্ডিশন, রুল, থিওরি দিতে হবে। এই দেখ এই লেখাটা লেখাবো, তো পড়ে দিই থিওরিটা। কত নম্বর পেজ ছিল এই বলছি আমাদের বইয়ের? 41. বলার আগেই ও বলে দিল 41, ঠিক আছে? 40 পেয়েছিল, 40 ও 41 দেখি। এই দেখ এই জায়গাটা 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 43 দেখাচ্ছে এই বইতে, এই নে। ঠিক আছে হবে হবে। ও না না হবে তো, যে মাঝখানে ওখানে অ্যাড করেছি আমি এখানে, যে দুটো বই লাস্ট পেজে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখে নে তোদের বইয়ের পেজ নাম্বারটা। ডিমড রেসিডেন্ট একটা কনসেপ্ট ছিল, মনে মনে আছে কিনা সেটা পড়াচ্ছি, আরো মনে করে দিচ্ছি। 2023 সালে অনার্সে এই সেকশনের উপর অঙ্ক দিয়েছিল, এই সেকশন নতুন সেকশন, এই সেকশন নতুন অ্যাড হয়েছে। দ্য ডিমড রেসিডেন্ট মনে করা হবে রেসিডেন্ট, ডিম মানে মনে করা হবে। ইন্ডিভিজুয়াল, কোনো ইন্ডিভিজুয়াল শ্যাল বি এনওআর, ইন্ডিভিজুয়ালকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে যদি নিচের কন্ডিশনগুলো ফুলফিল করে। কি? ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আচ্ছা এই অঙ্কে অঙ্ক কি বলেছে? ইন্ডিয়ান সিটিজেন। ওর টোটাল ইনকাম এক্সক্লুডিং ইন্ডিয়ান ফরেন সোর্সেস বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম। বলছে ওর টোটাল ইনকামের মধ্যে ফরেন সোর্সেস, ইনকাম ফ্রম ফরেন সোর্সেস থাকবে না, কিন্তু ফরেন বিজনেস ইনকাম থাকবে, এবং সেই বিজনেসটা কন্ট্রোল হবে ভারত থেকে, এবং সেটা 15 লাখের বেশি হতে হবে। এবার ওই পার্সনটা, সাচ পার্সন ইজ নট পেইং ট্যাক্স ইন এনি কান্ট্রি, লিখেছে এখানে, লিখেছে ইন এনি কান্ট্রি অ্যান্ড ডিউ টু হিজ ডোমিসাইল, রেসিডেন্স অর সিমিলার নেচার। এই নিয়মটা লিখবে, এটাই লিখবো, খালি অ্যান্সার এটাই লিখবো, ঠিক আছে? এটাই বলতে চেয়েছে, লিখবি হ্যাঁ। লেখা ওই 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 লেখাটাই লিখতে হবে এখানে, ওই লেখাটাই লিখতে হবে এখানে, ঠিক আছে তো? লেখ অ্যাজ পার সেকশন, লেখ অ্যাজ পার সেকশন 6 সাবসেকশন 1A, ঠিক আছে তো? অ্যান ইন্ডিভিজুয়াল শ্যাল বি, অ্যান ইন্ডিভিজুয়াল শ্যাল বি, ঠিক আছে, শ্যাল বি ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। বলছে এই ধারা অনুযায়ী, ঠিক আছে, কোনো ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ার রেসিডেন্ট মনে করা হবে, ঠিক আছে, যদি সে কিছু কন্ডিশন বলছি ওইগুলো যদি স্যাটিসফাই করে, ঠিক আছে তো? তাহলে লেখ ইন্ডিয়া, লিখলি তো? কমা দিয়ে লেখ ইফ দ্য ফলোইং কন্ডিশনস
the following conditions are satisfied. তোদের বই সামনে আছে, আমাদের নোট লেখানো ছিল, ওখানে দেখ কন্ডিশন গুলো কি লেখা ছিল। প্রথম কন্ডিশন কি লেখা ছিল বল, প্রথম কন্ডিশন কি লেখা ছিল দেখে বল, কি লেখা ছিল পুরো ইংলিশটা পড়। ইন্ডিভিজুয়াল ইন ইন্ডিয়ান সিটিজেন, তাই তো? তাহলে তা এখানে তো আর ওরকম ভাবে লিখলে হবে না, এখানে তো নাম দিয়ে লিখতে হবে। নাম কি ছিল, ভদ্রলোকের নাম কি ছিল? অঙ্কুশ। বা আমি এখানে লিখলাম হি, হি ইজ আ ইন্ডিয়ান সিটিজেন, লিখতে পারি হি ইজ আ ইন্ডিয়ান সিটিজেন। ওই একই তো লেখা, ওখানে ইন্ডিভিজুয়াল ছিল, ইন্ডিভিজুয়াল মানে হি হয়ে গেল, বুঝতে পারি না? আমাদের বইতে কি লেখা ছিল, ইন্ডিভিজুয়াল ইজ ইন্ডিয়ান সিটিজেন। তো ইন্ডিভিজুয়ালটা কে এখানে? হি, হি বা সি, এখানে হি বলেছে অঙ্কুশ, হি ইজ, লাইক হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, 2 নম্বর লেখ, 2 নম্বর, 1 নম্বর হলো, 2 নম্বর দিয়ে লেখ হিজ টোটাল ইনকাম, হিজ টোটাল ইনকাম other than the income from foreign sources other than the income from foreign sources, ঠিক আছে, exceeds rupees 15 lakhs, ঠিক আছে, during the previous year, 15 lakhs during the previous year। এটা তো লেখা ছিল ওখানে, দেখ নোটে। তাহলে এই অঙ্কুশের টোটাল ইনকাম কত হতে হবে? 15 লাখ টাকার বেশি হতে হবে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? তা ফরেন সোর্সের ইনকাম বাদ দিয়ে 15 লাখ টাকার বেশি হতে হবে, ঠিক আছে? তো 3 নম্বর, 3 নম্বর দিয়ে লে হি ইজ নট স্যাটিসফাইং। আচ্ছা, তার আগে একটু কাউন্টিং করে নে। আচ্ছা, হি হ্যাজ নট ভিজিটেড ইন্ডিয়া বলেছে, তখন ইন্ডিয়াতে ভিজিট করেনি, মানে একদিনও ছিল না, তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে বেসিক কন্ডিশন স্যাটিসফাই করে, হ্যাঁ কি না? বেসিক কন্ডিশন কি স্যাটিসফাই করেছে? করেনি। তাহলে 3 নম্বর দিলে হি ইজ নট স্যাটিসফাইং এনি ওয়ান অফ দ্য বেসিক কন্ডিশন, হি ইজ নট স্যাটিসফাইং any one of the basic condition, পরিষ্কার। 4 নম্বর লেখ he is not liable to tax, like he is not liable to tax, he is not liable to tax, ঠিক আছে, in any other country, in any in any other country, ঠিক আছে? কেন ওখানে in any other country, ঠিক আছে, due to his domicile, due to his domicile, এই তো লেখা ছিল due to his domicile, ঠিক আছে? তাহলে এখানে কি বললাম, লেখাটা বুঝতে পারলি তো? সে যদি ভারতবর্ষে একদিনও ভিজিট করে, ঠিক আছে, তো ভারতবর্ষে ভিজিট না করলে এখানে যে কন্ডিশন বলেছিল সেটা ডিম রেসিডেন্টের কনসেপ্ট লিখে দিতে হবে, ঠিক আছে? এত অব্দি বুঝতে পারলি তো? এবার দেখ কি লিখতে হয়, প্যারা চেঞ্জ করে লেখ ইন দ্য গিভেন কেস, ইন দ্য গিভেন কেস in the given case, even through he has not visited India, even through
He has not visited India. He has not visited India. He has not visited India during the previous year. During the previous year. He shall be deemed. He shall be deemed resident in India. He shall be deemed resident in India. তো এখানে যে কোশ্চেনটা বলেছিল ও হি হ্যাজ নট ভিজিট ইন্ডিয়া, সে ভারতবর্ষে ভিজিট করেনি। তো ভারতবর্ষে ভিজিট করুক বা না করুক এরকম ম্যাটার করে না। তাহলে তুই যদি ভালো করে নোটটা পড়িস, সেখানে আমাদের লেখা ছিল ডিম রেসিডেন্ট কাকে বলে। এখানে দিনের কথা কোথাও লেখা আছে? ডিম রেসিডেন্ট কাকে বলে? এখানে দিন বলা আছে, কতদিন থাকতে হবে না বলেনি। তো ডিম রেসিডেন্ট কাকে বলে? কোনো ইন্ডিভিজুয়ালকে ডিম রেসিডেন্ট তখনই বলা হবে যদি এই তিনটে কন্ডিশন ফুলফিল হয়। তিনটে কন্ডিশন কি? ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, হ্যাঁ ইন্ডিয়ান সিটিজেন। ওর টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে, হ্যাঁ তাই বলেছে। ও এই পার্সন ইজ নট পেইং এনি ট্যাক্স ইন এনি কান্ট্রি ডিউ টু হিজ ডোমিসাইল, হ্যাঁ তিনটেই বলেছে। তাহলে ওকে কি বলে? ওকে ডিম রেসিডেন্ট বলা হবে। ওকে ডিম রেসিডেন্ট বলা হবে। ডিম রেসিডেন্টকেই বলা হয় নট অর্ডিনারি রেসিডেন্ট। ডিম রেসিডেন্টই হচ্ছে নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে? তাহলে এটাই তোকে জানতে চেয়েছে, তাই তো? তাহলে এখানে কি লিখলাম লাস্টে? ইন দ্য গিভেন কেস ইভেন দো হি হ্যাজ নট ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি শ্যাল বি ডিমড রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে? হ্যাঁ, যদি এই চারটে কন্ডিশন ফুলফিল না হতো তখন তুই বলতে পারতি না স্যার তো ডিম রেসিডেন্ট না, চারটে কন্ডিশন ফুলফিল হয়েছে তো তাহলে ডিম রেসিডেন্ট। আর ডিম রেসিডেন্টকে বলা হয় রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে? লিখে দে, লাস্টে একটা লাইন লিখে দে। ডিম রেসিডেন্ট শ্যাল অলওয়েজ বি ডিম রেসিডেন্ট শ্যাল অলওয়েজ, এটা এই অ্যাকচুয়ালি এই অঙ্ক, এই পার্টটা কিন্তু অঙ্ক ছিল না, এটা পুরো থিওরি ছিল। সেটা পুরো থিওরি লিখতে হবে। ডিম রেসিডেন্ট শ্যাল অলওয়েজ বি resident shall always be resident but not ordinary resident. বুঝা গেল অঙ্কটা? যে কত নম্বর পেজ চলছিল বলো আমাদের? 52 কিছু একটা ছিল। হুম। তাহলে প্রথম পার্টটা করলাম, এবার করবি হি হ্যাজ ভিজিটেড ফর 200 days, ও 200 দিনের বেশি ভিজিট করেছে। তাহলে তুই নিয়েই বল 200 দিনের বেশি ভিজিট করেছে। তা 200 দিনের বেশি ভিজিট করলে নিয়ম কি? 200 দিনের বেশি ভিজিট, প্রিভিয়াস ইয়ার কতদিন থাকতে হয়? প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হয়? হ্যাঁ হ্যাঁ 182। তাহলে রেসিডেন্ট তো হয়ে গেল। তাহলে দেখ কি বুঝতে পারলি না কি বললাম? বলছে অঙ্কুশ একজন ইন্ডিয়ান সিটিজেন, ও প্রথমবার ভারত ছেড়েছে কবে? 1/10/20-তে, তাই তো? ভারত ছেড়েছে। আর ভারতে কবে এসছে বলেনি, তবে একটা কথা বলেছে ও ভারতে প্রিভিয়াস ইয়ারে 200 দিন এসে ফিরেছে। তো প্রিভিয়াস ইয়ারে 182 বেশি থাকতে তাকে কি বলে? রেসিডেন্ট। রেসিডেন্ট হয়ে গেল। এবার জানতে হবে অর্ডিনারি কি। বল দেখি অর্ডিনারি হবে কি হবে না? অর্ডিনারি হবে। কেন? কারণ হচ্ছে ও 1/10/20-তে ভারত ছেড়েছে, তার আগে তো ভারতেই ছিল। তার আগে তো ভারতবর্ষে ছিল, 20 সালের আগে কোথায় ছিল? ভারতেই ছিল। তো অর্ডিনারি রেসিডেন্ট হয়েছে, কমন, কোনো সমস্যা নেই। লেখ এর অ্যান্সারটা হবে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। লিখে নে এটা, লিখে হেডিং দে। বি দিয়ে লেখ। এটা নর্মাল, এটা লেখাবো না, এটা নিজেই লিখে নিতে পারবি। হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া, হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া অফ 200 days। দেখ বুঝে নে এটা কি হবে। তুই কমন সেন্স খাটা, এই শোন কমন সেন্স খাটা। প্রিভিয়াস ইয়ারে কতদিন আছে? 200 দিন। আচ্ছা প্রিভিয়াস ইয়ার তো লিখেই দেবে না, প্রিভিয়াস ইয়ার কত? 24-25।
200 দিন আছে। বল প্রিভিয়াস ইয়ার কতদিন থাকতে হয়? 182 days. কমপ্লিট করেছে তো, তাহলে রেসিডেন্ট। এবং লাস্ট 10 বছর, তাই তো 24-25 আগে লাস্ট 10 বছর, 2 বছর। মানে ধর 23-24 থেকে কন্টিনিউ যাবে 23-24, 22-23, 21-22, 20-21, ঠিক আছে, 19-20, জাস্ট তোকে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। 18-19, 10টা হচ্ছে নাকি দেখবি। 17-18, 16-17, কটা হলো? 3টে, 6টা, 2টো 8টা, 15-16-14, এই যে 10 বছর। ও ফার্স্ট ভারত ছেড়েছে কবে বল, ডেটটা বল। 1-10-20, মানে 20-21 ভারত ছেড়েছে। এই হ্যাঁ 20-21 ভারত ছেড়ে, তার আগে কোথায় ছিল? এই দেশেই তো ছিল। তো এর মধ্যে সবই তো লোজ দিন তো ভারতে ছিল, তাহলে তো 2 বছর তো ফুলফিলই হয়ে গেল, হ্যাঁ কি না? স্যার হয়ে গেছে 2 বছর, বল 2 বছর হয়েছে তো। এখানেও 365 ছিল, এখানেও 365, 2 বছর তো হয়ে গেছে 10 বছরের মধ্যে। এবার লাস্ট 7 বছর, লাস্ট 7 বছর মানে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 বছরে টোটাল 730 দিন আছে। বল এই 7 বছর 730 দিন হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কোনো সমস্যা না। তার মানে ও রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। তো তোকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তাহলে কি লিখবি? বেসিক কন্ডিশন বলে হেডিং দিবি। ঠিক আছে, বেসিক কন্ডিশন বলে হেডিং দিবি। কি হেডিং দিবি? বলবি প্রিভিয়াস ইয়ারে 200 দিন ছিল। লিখ প্রিভিয়াস ইয়ারে আমাদের কন্ডিশন কি ছিল? প্রিভিয়াস ইয়ারে 200 দিন ছিল। লিখবি কি নাম ছিল ভদ্রলোকের নাম বল? অঙ্কুশ। লিখবি কি লিখবি বলতো? অঙ্কুশ, কমা দিয়ে লিখবি আর ইন্ডিয়ান সিটিজেন। হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, মোর দ্যান 182 days। ব্যাকেটে লিখবি 200 days। সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। যেমন আগে লিখিয়েছি, লেখাতে হবে না, লেখানো আছে, হয়ে গেল। এবার করবি অ্যাডিশনাল কন্ডিশন বলে হেডিং দিবি। কিছু লিখতে হবে না, লিখবি কি? হি স্যাটিসফাইড উইথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, সো হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। এখন তোর যদি মন চায় দুটো অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল, দুটো লিখে দিবি। 10 বছরে দুটো, আর লাস্ট 7 বছর 730। তাই অঙ্কটা, এই পার্টটা তো অনেক সোজা ছিল, এটা জানা পার্ট, বুঝতে পারলি তো? প্রথম পার্টটা অজানা ছিল। তার মানে কোনো পার্সন ইন্ডিয়ান সিটিজেন, ভালো করে শুনবি, ইন্ডিয়ান সিটিজেন ভারত যদি ভিজিট না করে, তাকে ডিমড রেসিডেন্ট বলা হতে পারে, যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে। তো বেশ হয়ে গেল। তাহলে বল 33 নম্বর অঙ্কটা বুঝতে পারলি তো? অঙ্কটা ভালো অঙ্ক, আমার খুব মানে যে বছর এসেছিল 23 ভালো লেগেছিল অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক ছিল অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল, বোঝার অঙ্ক ছিল। শোন শোন, না এটা সিসিএফ 23 সালে সিসিএফ আসেনি। উপরে আবার 2023 করেছে। হ্যাঁ থাক না, 23 না, দুটো এসেছিল অঙ্ক পরীক্ষা। হুম। 32 আচ্ছা 32 অঙ্কটা দেখ কি বলেছে, দেখি চ। মিস্টার পাল একজন ইন্ডিয়ান সিটিজেন, হি ওয়েন্ট টু জাপান ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট অন সেপ্টেম্বর 3, 2024। মিস্টার পাল একজন ইন্ডিয়ান সিটিজেন, সে জাপানে যাচ্ছে চাকরির উদ্দেশ্যে। আগেও বললাম, এই অঙ্কটাই তো করলাম না এরকম, এই যে অনেকটা এর মতন, এই অঙ্কটা মতন করে বলতো, এই যে কোথায় গেল, এস পালের মতো 38 ওই অঙ্ক, পুরো তুলে কপি করে একদম, পুরো কপি দেয়। তো মিস্টার পাল একজন ইন্ডিয়ান সিটিজেন, হি ওয়েন্ট টু জাপান ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট অন সেপ্টেম্বর 3, 2024। অঙ্কটা পর তো, হ্যাঁ সেপ্টেম্বর 3, 2024, হ্যাঁ ঠিক আছে। তাহলে চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়েছে কবে? সেপ্টেম্বর 3, 2024। কেম ব্যাক ইন্ডিয়া, ভারতে চলে এসেছে কবে? 12 ডিসেম্বর 2025 ভারতে এসছে। ঠিক আছে, 12 ডিসেম্বর 2025 ভারতে এসছে। হি হ্যাজ নেভার বিন আউট ইন্ডিয়া ইন দ্য পাস্ট, অতীতে ভারতের বাইরে আর যায়নি। দেখি তো প্রিভিয়াস ইয়ার 24-25 হি আর্ন প্রফিট 5 লাখ। এর পরে করবো, তাহলে তুই আগে স্ট্যাটাসটা বের কর। 32 নম্বর করবো, ঠিক আছে তো। তোকে না 32 নম্বর অঙ্কটা আমাদের প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস ইয়ার 24-25 বল, কোশ্চেন পরে বল। 24-25 এই এস পাল ভারতে, মিস্টার পাল ভারতে কতদিন ছিল? ও ভারত ছেড়েছে কবে বল 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 দেখে বল। সেপ্টেম্বর সেপ্টেম্বর 3, 2024 ছেড়েছে। তাহলে ভারতে ছিল কি? এপ্রিল মাস, মে মাস, ঠিক আছে, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, 5 মাস ছিল। লেখ এখানে কাউন্টিং করে। এপ্রিল মাসে 30 দিন, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই 31 দিন, আগস্টে 31 দিন, সেপ্টেম্বর ভারত ছেড়েছে। সেপ্টেম্বর 3 তারিখে 3 দিন ছিল, হয়ে গেল। এবার ভারত ফিরে এসছে কবে? এবার ভারতে স্যার ও আবার ভারতে ফিরে এসছে, কোথায় গেল? 12 ডিসেম্বর ভারত ফিরে এসছে, 12 ডিসেম্বর ভারতে ফিরে এসছে।
12ই ডিসেম্বর 2025, 12ই ডিসেম্বর 2025, মানে এই বছর না, 25-26, 25-26 এসব জানা দরকার নেই। তাহলে কত হচ্ছে বল দেখি এত যোগ করে, তাহলে বুঝতে পারলি কি বলেছে, এটা ঘাবড়ে যাবি না, এই জন্য দেখলাম। বল কত হচ্ছে, 3, 4, 5 মানে 150, 53, 54, 55, 56, 156 দিন। প্রিভিয়াস ইয়ারে কত দিন ছিল বল বল, 156 দিন। প্রিভিয়াস ইয়ারে 156 দিন ছিল। প্রিভিয়াস ইয়ারে 156 দিন ছিল, তাহলে তোকে এবার অ্যান্সার লিখতে হবে, ভাব ভেবে নে। প্রিভিয়াস ইয়ারে 156 দিন ছিল, 182 তো ছিল না। এবার ওকে, ইন্ডিয়ান সিটিজেন চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষের বাইরে গেলে, কি বলেছিলাম বল বল, চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষের বাইরে গেলে 60 দিন লাগে না, তাহলে 182 দিন একটা, তারপরে নন রেসিডেন্ট ও নন রেসিডেন্ট। তাহলে বুঝতে পারলি এখানে, তাহলে তোকে নিজের ভাষায় লিখতে পারবি এটা, বল তোকে নিজের ভাষায় কি লিখবি, তুই হেডিং দিবি বেসিক কন্ডিশন, কি লিখবি, আমি বলেছি মিস্টার পাল কমা দিয়ে লিখবি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি স্টে ইন ইন্ডিয়া, বাইরে লিখবি, আমি মুখে বলে দিচ্ছি, হি স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইন দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 কত 156 ডেজ, 156 ডেজ, ঠিক আছে, ব্র্যাকেটে লিখবি 156 ডেজ, বা তুই 156 ডেজ লিখতে হবে না, ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার লেস দ্যান 182 ডেজ, লেস দ্যান 182 ডেজ, ব্র্যাকেটে কি লিখবি 156 দিন, ঠিক আছে তো, কমা দিয়ে লিখবি বা ফুল স্টপ দিয়ে লিখবি সেকেন্ড বেসিক কন্ডিশন ইজ নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এখানে হেন্স সেকেন্ড বেসিক কন্ডিশন ইজ নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, কেন কেন অ্যাপ্লিকেবল নয় লিখতে, বিকজ এমপ্লয়মেন্ট পারপাসে যাচ্ছে, ঠিক আছে, লিখে দিয়েছিলাম এমপ্লয়মেন্ট পারপাসে ভারত ছাড়ছে, এখানে সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে না, সো হি ইজ আ নন রেসিডেন্ট ইন্ডিয়া, বোঝা গেল নন রেসিডেন্ট হয়ে গেল। আমি তোকে বুঝিয়েছি, লেখাগুলো লিখতে পারবি তো, লেখাগুলো কিন্তু তোকে লিখতে হবে, লেখা তো এমন কিছু ব্যাপার নয়, ঠিক আছে, লেখা কোনো ব্যাপার নয়, লেখাগুলো লিখিয়েছি, এই জন্য বলছি লেখাগুলো লিখবি, লিখে আমাকে দিয়ে একবার চেক করে নিবি, আমি দেখে নেব লেখা ঠিক আছে নাকি ভুল আছে, ঠিক আছে তো, লেখা কোনো ব্যাপার না। এবার দেখ কি বলেছিল তারপরে, প্রিভিয়াস ইয়ার 24-25 হি আর্ন আ প্রফিট 5 লাখ, ঠিক আছে, 24-25 কত টাকা প্রফিট কামিয়েছে, 5 লাখ টাকা প্রফিট কামিয়েছে, আচ্ছা ঠিক আছে, বাবা বিজনেস ইন কানাডায় বিজনেস করেছে, কন্ট্রোল হয়েছে ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকে কন্ট্রোল হলে অর্ডিনারিকেও ট্যাক্স দিতে হয়, নন অর্ডিনারিকেও ট্যাক্স দিতে হয়, কিন্তু নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়, তাহলে এখানে নন রেসিডেন্টকে ট্যাক্স দেওয়া, শুধু এইটা লিখে দিচ্ছি, এই জায়গাটা লিখে দিচ্ছি, সেকেন্ড প্যারার অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঠিক আছে, যেটা নট ট্যাক্সেবল হবে এটা লিখে দিচ্ছি, লিখি লিখে এখানে আর কিছু বলেছিল কোশ্চেনটার মধ্যে, এই পুরো পড়েছিল, ও এখানে পুরো পড়িনি রে আমি, পুরো পড়িনি আমি, এবার এখানে ছিল হাফ অফ দ্য প্রফিটস ওয়ার রিসিভড ইন ইন্ডিয়া, তাহলে 5 লাখ টাকা হয়েছে, 5 লাখ টাকার হাফ ভারতে নিয়ে এসছে, তাহলে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা তো ইন্ডিয়ায় আসছে, তো ইন্ডিয়ান ইনকাম, তাহলে ওই 2.5 লাখ টাকা ট্যাক্সেবল হবে, বাকি ট্যাক্সেবল হবে না, আর বুঝিস নি কি বল বল বল, কে বুঝিস নি বল, এই মিস্টার পাল কানাডায় একটা বিজনেস করেছে, যেই বিজনেসটা কন্ট্রোল হয়েছে কোথা থেকে, ভারত থেকে, তা ভারত থেকে কন্ট্রোল হলে অর্ডিনারি রেসিডেন্টকেও ট্যাক্স দিতে হয়, নন অর্ডিনারিকেও ট্যাক্স দিতে হবে, স্যার এটা তো হবে না, ওকে নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু তারপরেই বলেছে 5 লাখের হাফ মানে 2.5 লাখ টাকা ভারতে রিসিভড হয়েছে, তাহলে ভারতে যদি রিসিভড হয় তাহলে কি ইনকাম, ইন্ডিয়ান ইনকাম, আর ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হয়, তাহলে প্রথম কেসে ট্যাক্স হলো না পরের কেসে ট্যাক্স হলো, সবাইকে ট্যাক্স দিতে হবে, তাহলে লেখ কি লিখবি, লেখ ₹2,50,000, ₹2,50,000 being 50% of business income, 50% of business income, ঠিক আছে, received in India, shall be taxable in India, shall be taxable in India, ক্লিয়ার হয়ে গেল, বল বুঝতে পারলি অঙ্কটা, তাহলে তোদের কাজ কি দিচ্ছি বুঝিস তো, লেখাগুলো আমাকে দেখাবি, অঙ্ক তো হয়ে গেছে, অঙ্ক করিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, লেখাগুলো লিখে দেবে, ওয়ার্কিংস গুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তুমি কিন্তু লেখাগুলো লিখে দেখাবে, লেখাগুলো, মানে এই ছাপতে ছাড়তে পারবি না, একটা মানে শিওর শর্ট 5 মার্কস আসবেই, একটা 5 নাম্বার, তাহলে এই অঙ্কটা করিয়ে দিলাম, আর কোন অঙ্কটা করাবো বলেছিলাম বল, আর বলেছি, এবার দেখে নি উপরে কিছু আছে কিনা,
আচ্ছা আমাকে বল আগের দিন 23 নম্বর অঙ্ক করেছিলাম, হ্যাঁ কি না? দেখ কথা বলিস না। 23 করেছিলাম আগের দিন। দেখ 23 করে দিয়েছিলাম আগের দিন। হ্যাঁ 22 করে দিয়েছিলাম আগের দিন। 21 তো করাইনি। 21টা করো। 21 করাইনি আগের দিন, হ্যাঁ 21এরটা করাচ্ছি। 21এরটা করো। তাহলে দেখ 21এর উপরে বুঝলি কোন অঙ্ক হবে বলতো? স্ট্যাটাস বের কর, ট্যাক্স কর। কি বলেছে এটা? তাহলে বুঝলি কেমন ধরনের অঙ্ক? তাহলে এই চ্যাপ্টারে আর কিছু নেই, এই আছে কোশ্চেনে। কি বলেছে? মিস্টার অ্যান্ডারসন একজন ফরেন ন্যাশনাল কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ডারসন প্রথমবারের জন্য ভারতবর্ষে আসে নভেম্বর 14, 2020। সাবসিকুয়েন্টলি, ঠিক আছে বলছে সাবসিকুয়েন্টলি, ঠিক আছে, হি স্টে ইন ইন্ডিয়া 20-21, এই একই ধরনের অঙ্ক, বুঝিস তো? তা করে ফেল দেখি অঙ্কটা কর, স্ট্যাটাসটা বের কর। স্ট্যাটাসটা তোরা বের স্ট্যাটাসটা বের কর, হ্যাঁ পারবি তো করতে? বল করে দে। কত নম্বর অঙ্ক এটা? এটা 21 নম্বর। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার, দেখ প্রিভিয়াস ইয়ার কত? 24-25। তাহলে দেখ কি বলেছে, 24-25 কতদিন ভারতে ছিল। মিস্টার অ্যান্ডারসন 14ই নভেম্বর 2020-তে প্রথমবার ভারতে এসছে, ঠিক আছে তো? এবং ভারতে এসে কন্টিনিউ ছিল 20-21, 21-22, 23-23, 24, 24-25, 24-25 ভারতে কতদিন ছিল? 70 দিন। তো 24-25-এ ভারতবর্ষে ছিল কতদিন? 70 দিন ছিল। নিয়ম কি বলছে? প্রিভিয়াস ইয়ারে ভারতে 182 দিনের বেশি থাকবে না, স্যার নেই। সেকেন্ড কন্ডিশন চলে যা, 60 দিন আছে। এবং লাস্ট 4 বছর এভাবে করো, 23-24, 22-23, 21-22, 20-21। বল দেখি কত ছিল? 23-24-এ 150 দিন, তারপর 90 দিন, তারপর 170 দিন, আর 80 দিন। চারটে যোগ করে বল কত হচ্ছে? 490 days। 490 ডেজ। তাহলে কি হলো বল? কি হলো? রেসিডেন্ট হয়ে গেল। রেসিডেন্ট এখনো পর্যন্ত রেসিডেন্ট বের করতে পারলাম, তাই তো? রেসিডেন্ট এবার লিখতে হবে, কি লিখতে হবে? লেখা জানিস, শিখে গেছিস লেখা, কি লিখতে হবে? এরকম লেখা লেখানো আছে রেসিডেন্ট। এবার অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল? লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা ও কোথাকার লোক ছিল? ফরেনার। তার মানে ও তো এর আগে ভারতে আর আসেনি, তাহলে তো নন রেসিডেন্ট, এই সরি নট অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে তো? বুঝতে পারলি কেন? আচ্ছা তাহলে অ্যান্সার কি হলো? রেসিডেন্ট, রেসিডেন্ট লিখবি কিন্তু বাড়িতে, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। ক্লিয়ার হলো? বুঝতে পারছিস তো কি বললাম? রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। তাহলে প্রথম পার্টের অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট কি বলেছিল দেখ। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 হি আর্ন ইনকাম 3,70,000 ফ্রম আ বিজনেস ইন বাংলাদেশ। বিজনেসটা করেছিস বাংলাদেশে, আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল হয়েছে ইন্ডিয়া থেকে। তাই ইন্ডিয়া থেকে কন্ট্রোল হলে কি হয়? কাকে ট্যাক্স দিতে হয়? অর্ডিনারি কে, নট অর্ডিনারি কে। তো এখানে কি এটা কি বলবো? অর্ডিনারি নট অর্ডিনারি ট্যাক্স দিতে হবে? হ্যাঁ দিতে হবে। যে সোনাই লিখতে হবে ট্যাক্স দিতে হবে। চল লিখে দিই এক লাইন, এক লাইন লিখে দে। এটা অনেক সহজ চ্যাপ্টার, একদম এই চ্যাপ্টার, এটা একদম এই চ্যাপ্টার। শোনো এরকম প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল যে নিয়ম পড়তে হবে, মেন কিন্তু অঙ্কের নিয়ম, নিয়ম না জানলে অঙ্ক হবে না। এখন তার কাউকে ধরবে, এখন বসালাম আমি শেখাচ্ছি, ও বুঝতে পারবে না। ওকে কিন্তু নিয়মটা পড়তে হবে, নিয়ম। আর নিয়মের উপর বেস করে আগের বছর থিওরিও দিয়েছিল, দেখলাম জেনারেল থিওরি দিয়েছিল এর উপর বেস করে। হোয়াট ইজ নট রেসিডেন্ট, হোয়াট ইজ নট রেসিডেন্ট দিয়েছিল। তো লেখার কোনো ব্যাপার না। লেখ, লাস্ট লাইন লেখ। লেখ ইনকাম ফ্রম বিজনেস ইন বাংলাদেশ। ইনকাম ফ্রম বিজনেস ইন বাংলাদেশ। ইনকাম ফ্রম বিজনেস ইন বাংলাদেশ হুইচ ইজ কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। Which is controlled from India shall be taxable in India.
তোরা যারা অনার্সে পড়ি না, আমাদের থিওরি আসবেই না মনে কর, মানে এই অনুযায়ী চল, আসবে না ট্যাক্সে, মানে সব অঙ্কই আসবে, তো সেই অনুযায়ী করতে হবে তবে। পরীক্ষার আগে যখন পরীক্ষাটা একটু হবে, রুটিন টুটিন বেরিয়ে যাবে, তখন ওই 3-4টে থিওরি দিয়ে দেবো। 5 নাম্বার অনার্সে 5। অনার্সে প্রচুর চ্যাপ্টার আছে আসার মতো, স্যালারি থেকে 25 আসবে, ভাব স্যালারি থেকে 25 নাম্বার আসবে। স্যালারি হলে তারপর ট্যাক্সের তাহলে হয়ে গেল এই অঙ্কটা। আচ্ছা বল, এরপরে আর কি দিয়েছিলাম বল। আচ্ছা, এই অঙ্কটা করে দিয়েছিলাম আগের দিন, 19 নম্বর অঙ্কটা, হ্যাঁ করে দিয়েছিলাম, দেখ 19-18 করে। হ্যাঁ 19-18 করানো। আমার বাড়িতে তো সব হয়েই গেল। সে 2014 সালে এসেছিল অঙ্কটা, করে দেখি একটু পারিনি। আচ্ছা, অঙ্ক কিন্তু পুরো করাবো না, আমি কিন্তু ওই মেনলি ওয়ার্কিংস গুলো করিয়ে দিই, লিস্ট ওয়ার্কিংস গুলো করি। 3 নম্বর অঙ্কটা দেখ, একদম শুরুতে দেখ 3 নম্বর অঙ্ক। আজকে এই চ্যাপ্টার শেষ পুরো, ওই 3টে দিন সময় নষ্ট করতে হলো এই চ্যাপ্টারের জন্য, 3 দিন। তাহলে মানডে কিন্তু, মানডে সকালবেলা হাউস প্রপার্টি স্টার্ট হবে। হাউস প্রপার্টি আর্ধেকটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আমার ক্যান্টিন মানডে ক্লাস আছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ছুটি হলে কলেজ চলে আসবে। কটা থেকে? 10:30। এখানে এসেছি। হুম, 10 দিন আসবে। এক ঘন্টা ঘুমবে। এরকম বেশিও অনেক সময় দেখছেন আমরা পরে তো এমসিবি না, আমি স্যার 10:30 to 1:30 নাকি 10:30 to 2? 12:30 নাকি? হ্যাঁ 12, এটা কি বা 12:50 এরকম। আচ্ছা দেখ, এই অঙ্কটা করবো, 3 নম্বর অঙ্কটা, হ্যাঁ। বলছে মিস্টার রয় আর সিটিজেন অফ ইন্ডিয়া, একজন ইন্ডিয়ান সিটিজেন, মিস্টার রয় ইন্ডিয়ান সিটিজেন, সে চাকরি করে, কোথায় চাকরি করে? XYZ লিমিটেড, কলকাতায়। হি লেফট ইন্ডিয়া, সে ভারত ছেড়েছে।
যেটা বলছিলাম অঙ্কটা যেটা ফোন এসেছিল, মিস্টার রয় একজন ইন্ডিয়ান সিটিজেন, ও চাকরি করে XYZ কোম্পানিতে, ঠিক আছে, কলকাতায়। কোম্পানিটা কলকাতায় আছে, ঠিক আছে, চাকরি করে। হি লেফট ইন্ডিয়া ফার্স্ট টাইম, প্রথমবার ভারত ছেড়েছে 30শে জুন 2023 ফর দ্য পারপাস অফ ওয়ার্কিং অন আ প্রজেক্ট অন হিজ এমপ্লয়ার কোম্পানি ইন ইউএসএ, মানে তোর কোম্পানি তোকে ইউএসএ তে পাঠিয়েছে একটা প্রজেক্টের জন্য। আফটার কমপ্লিশন দ্য প্রজেক্ট হি কেম ব্যাক টু কলকাতা অন January 1, 2025. Determine his resident status for the assessment year 24-25, 25-26. তুই ওই নর্মাল কর 25-26 টা কর। তোর যেটা অ্যাসেসমেন্ট ইয়ার ওটা করে ফেলা। ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে কবে অবধি হয় একটু বলবে? ফাইন্যান্সিয়াল ইয়ার, প্রিভিয়াস ইয়ারটা ফাইন্যান্সিয়াল ইয়ার। হ্যাঁ, মানে মার্চ, হ্যাঁ, এপ্রিল? মার্চ না, এপ্রিল থেকে মার্চ। তোর প্রিভিয়াস ইয়ার তোর কিসে, ওটাই তো হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কত দেখ, প্রিভিয়াস ইয়ার 24-25, তাই তো, প্রিভিয়াস ইয়ার 24-25। তাহলে কি বলছে, প্রথমবার ভারত ছেড়েছে 23-এ, আচ্ছা ঠিক আছে। আবার ভারতে ফিরে এসছে কবে দেখ, January 1, 2025, মানে 24-25 ভারতে ফিরে আসে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে জানুয়ারি মাসে ছিল 31 দিন, ফেব্রুয়ারিতে ছিল 28 দিন, আর মার্চে ছিল 31 দিন। কত হচ্ছে কাউন্ট করে দেখ। 90 days। 90 ডেজ, প্রিভিয়াস ইয়ারে 90 ডেজ, তাহলে 60 দিনের বেশি, ঠিক আছে, 60 দিনের বেশি। ঠিক আছে, এবার লাস্ট 4 বছর কাউন্ট করবো, লাস্ট 4 বছর মানে কি, 23-24, 22-23, 21-22, 20-21, ঠিক আছে। এবার ও ফার্স্ট টাইম ভারত ছেড়েছে কবে দেখ, ফার্স্ট টাইম ভারত ছেড়েছে স্যার 30শে জুন 23 ছেড়েছে, 30শে জুন 23। 30শে জুন 23 ছেড়েছে মানে 23-24-এ, 23-24-এ ভারত ছেড়েছে, মানে জুন মাসের 23-24 কতদিন ছিল, এপ্রিল মে জুন, এপ্রিল মে জুন। কত হচ্ছে তাহলে এখানে, 91 দিন। 22-23-এ কোথায় ছিল ভারতে, 365 দিন। 21-22-এ ভারতে ছিল 365 দিন। 20-21-এ ভারতে ছিল 365 দিন। লাস্ট 4 বছর টোটাল কত হচ্ছে হিসাব কর, 365 ইন্টু 3 প্লাস 91 কত হচ্ছে 1186 দিন। তাহলে বল, তাহলে ও তো রেসিডেন্ট হয়ে গেল, বল হ্যাঁ কি না, রেসিডেন্ট তো, রেসিডেন্ট আর নন রেসিডেন্ট ভাব, কে রে, রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, বাস অ্যান্সার হয়ে গেল। লিখতে পারবি তো এটা, লিখ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে ও কি হলো, এই ভদ্রলোকের নাম কি ছিল, মিস্টার রয়, একজন রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। এটা কোন প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার কত, এটা অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা ধরে করলাম, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত, 26। আমাকে ওরা কি বলেছে, বলছে তুমি এই অঙ্কটা দুবার করো, যদি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে, আর 25-26 হলে অ্যান্সার কি হবে, কোনটা করলাম 25-26। 26। এবার 24-25 হলে কি হবে, প্রিভিয়াস ইয়ার তাহলে 23-24। সেকেন্ড মানে এটা প্রথম পার্টটা করছি, প্রিভিয়াস ইয়ার তাহলে কত হবে 23-24। দেখ 23-24 কতদিন ছিল ভারতে, তো 91 দিন, 23-24 ভারতবর্ষে কত ছিল, 91 দিন। তাহলে এবার লাস্ট 4 বছর কাউন্ট করবো, 22-23, 21-22, 20-21, 19-20। আচ্ছা, এবার বল, ও ভারত ছেড়েছিল কবে, একটু বলতে হবে এখানে।
30শে জুন 23শে ভারত, মানে 23-24 ভারত ছিল। ভারতে ফিরেছে কবে আবার? 1 জানুয়ারি 2025, মানে 24-25 24-25 ভারতে ফিরেছে। 24-25 এখানে নেই। এবার এখানে ভালো করে বুঝবি, এই জায়গাটা বুঝবি, এই জায়গাটা কেন ওরা ইচ্ছা করে এই কোশ্চেনটা দিয়েছে, কেন তোকে বলছি। এই যে এখানে যে করলাম না, এটা হবে না, এটা হবে না এখানটা। কেন হবে না এই জায়গাটা তোকে বুঝতে হবে। প্রিভিয়াস ইয়ারে এখানে না 100 ওই কেসটা অ্যাপ্লিকেবল হবে না, সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে না। এখানে সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে না। কেন অ্যাপ্লিকেবল হবে না এটা কিন্তু বুঝতে হবে। প্রথম সিনারিওতে হয়েছিল, ভালো করে বুঝতে হবে কিন্তু। দেখ, প্রথম সিনারিওতে এই যে আমি যেটা করলাম না আগেরটা, যখন তোর অ্যাসেসমেন্টই আর 25-26, সেখানে সেকেন্ড বেসিক কন্ডিশনের জন্য আমি এটা করলাম, অ্যাপ্লিকেবল হলো। কিন্তু এখানে কেন অ্যাপ্লিকেবল হলো না? আমি কি বলেছিলাম? চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লে সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল হয় না, বলেছিলাম না? তাহলে এখানে কেন ভারত ছেড়েছে? এখানে কেন ভারত ছেড়েছে? চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়েছিল, ঠিক আছে তো? তো স্যার তাহলে এখানে কেন অ্যাপ্লিকেবল হলো? কারণ এখানে ফিরে চলে আসতে পারে, আর এখানে ওই ডেটের মধ্যে ফিরে আসতে পারে, এই জন্য এখানে অ্যাপ্লিকেবল হবে। তো এটা তোকে মাথায় রাখ, ঠিক আছে তো? কি বললাম বুঝলি? এইটা যে একটু পেঁচালো কোশ্চেন করে দিয়েছে নাকি, বুঝতে পারিস ব্যাপারটা? দেখ ভালো করে বোঝ। ও ইচ্ছা করে তোকে জানতে চেয়েছে, যদি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে, আর অ্যাসেসমেন্ট ইয়ার যদি 25-26 হয় তাহলে তোমার অ্যান্সার কি হবে। 24-25 অ্যান্সার কি হবে, আর 25-26 অ্যান্সার কি হবে, ঠিক আছে তো? 25-26 বুঝে গেছিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? এখন তোর মনে, আমি যখন আগেরটা করালাম 25-26, যখন বলিনি, এটা বলে দিচ্ছি, চাকরির উদ্দেশ্যে ভারত ছাড়লে সেক্ষেত্রে একটাই রুল অ্যাপ্লিকেবল হয়, সেটা কি? 182 দিন। সেটা চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়ে ভারতে চলে এসছে আবার, এই জন্য আর ওখানে কথাটা বাড়িনি। কিন্তু এই কেসে কি হবে, যদি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 হয়, সেক্ষেত্রে 182 দিনই অ্যাপ্লিকেবল হবে, তো 60 দিন অ্যাপ্লিকেবল হবে না। কেন? ও তো ফিরে আসতে পারেনি। এটাই ছিল কোশ্চেন, বুঝতে পারলি তো? এই কেসে হবে কি, আগেরটাই তো বললাম, এই কেসে হবে নন রেসিডেন্ট। এরপর 4 নম্বরে ভালো অঙ্ক পেয়েছি, দেখ 1992-তে এসেছিল। কি বলেছে দেখ, এই অঙ্কটা ভালো, অঙ্কটা পারবি করতে। দেখ, মিস্টার এক্স একজন ইন্ডিয়ান সিটিজেন, লেফট ইন্ডিয়া অন, তাহলে এবার সাজা না, এবার এত ওই ডিটেলসে ধরে ধরে পড়তে সময় নষ্ট হবে। 4 নম্বর অঙ্কটা সাজা, কি লিখবো? লিভ আর কাম লিখে, অনেক বড় অঙ্ক। লিভ আর কাম। দেখ, ও কোন দেশের লোক ছিল? ইন্ডিয়ান সিটিজেন ছিল। ও ভারত ছেড়েছে 25শে এপ্রিল 2021, 25/4/21 ভারত ছেড়েছে। ভারত চলে এসছে কবে আবার? 1/7/24, 1/7/24 ভারত চলে এসছে, 1/7/24 ভারত চলে এসছে, ঠিক আছে তো? তখন 3 বছর থাকার পর ভারত চলে এসছে, ঠিক আছে তো? আচ্ছা, ফ্রম এপ্রিল 25, 2021 থেকে মার্চ 31, 24 এভরি ইয়ার, ঠিক আছে তো? হি ভিজিটেড ইন্ডিয়া অ্যান্ড স্টে 89 days ইন ইচ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 21, 22, 23, আর স্টে 149 days 23, 24। তাহলে কি বলেছে ডেটটা বল আমাকে একটু, কোন তারিখ থেকে কোন তারিখ অবধি? বলেছে এপ্রিল 25, এখানে লিখছি আমি, এপ্রিল 25, মানে 25শে এপ্রিল থেকে 31শে মার্চ, ঠিক আছে? 25শে এপ্রিল 2021 থেকে 31/3/2024 অব্দি, এই সময়কালে, তাই তো? ও ফার্স্ট ভারত ছেড়েছে কবে বল? স্যার ফার্স্ট ভারত ছেড়েছে ও 25শে এপ্রিল, ঠিক আছে? 25শে এপ্রিল 2021 ভারত ছেড়েছে। ওই দিন থেকে 31/3/24 এই সময়কালে ক বছর হচ্ছে দেখ, মোটামুটি 3 বছর, অলমোস্ট 3 বছর, 3 বছরের কাছাকাছি। ওই 3 বছরে, ঠিক আছে, ও ভারতে ভিজিট করতে এসছে, মানে এই 3 বছর ভারতে ছিল না, ভারতে মাঝে মাঝে ঘুরতে এসছে। কতদিন করে ঘুরতে এসছে? 89 days, এই সময় 89 days ভারতে ছিল। আর কতদিন ছিল? 89 days 2 বছর, আর একটা বছর কত? 149। তাহলে 21-22 আর 22-23-এ, 21-22 আর 22-23-এ 89 days করেছিল, 23-24-এ 149 days।
বোঝা গেল? তাহলে তুই বল, সবাই স্ক্রিনের দিকে তাকা। ভারত ছেড়েছে কবে? 25শে এপ্রিল 2021। ভারতে এসছে কবে? 1 জুলাই 2024। তাহলে এখানে ওরা কি বলে? 25শে এপ্রিল 2021 থেকে 31শে মার্চ 2024। তাহলে ওরা কোন পিরিয়ড এখনো দেয়নি? বল বল দেখি, কে বলতে পারি? বল দেখি। বুঝতে পারছিস না কি বলছি? আমি আবার বলছি, শোন। একজন লোক 25শে এপ্রিল 2021 সালে ভারত ছেড়েছে। ভারতে এসছে কবে? 1 জুলাই 2024। তাহলে এখানে কতটা দিন সময়? অনেকটা দিন সময় ছিল। এবার বলছে 25শে এপ্রিল 2021 থেকে 31শে মার্চ 2024 অব্দি এই সময়কালের ইনফরমেশন তোকে দিয়েছে। তা এরপরেও তো আরো সময় ছিল, এটা ভারতের বাইরে ছিল। কোন সময়গুলো সেটা স্যার? এপ্রিল মাস, মে মাস, জুন মাস, 3 মাস। এই বুঝতে পারলি না কি বললাম? 3 মাসের ইনফরমেশনটা এত অব্দি তোকে 31শে মার্চ 2024 অব্দি ইনফরমেশন দিয়েছে। কিন্তু ভারতে এসছে কবে? 1 জুলাই। তাহলে মে মাসের, এপ্রিলের ইনফরমেশন দিয়েছে? এপ্রিল 24 কোথায় ছিল? এপ্রিল 24 ভারতের বাইরেই ছিল। মে 24 ভারতের বাইরেই ছিল। জুন 24 ভারতের বাইরেই ছিল। ও তো জুলাইয়ের 1 তারিখে এসছে। তাহলে ওই 3 মাস কোথায় ছিল? ওর ইনফরমেশন কি বলেছে? ওটা পড় বলেছে, দেখ ওটা কি বলেছে পড়। বলছে এপ্রিল 24 থেকে 30শে জুন 24 অব্দি হি ডিড নট ভিজিট। এই যে বলে দিয়েছে এখানে। বলছে 1/4/24 থেকে 30/6/24 অব্দি ভারতে নো ভিজিট। বুঝতে পারলি কি বললাম? পুরো প্রপার ভাবে তোকে পড়তে হবে। কি বুঝতে পারলি লাইনটা? লাইন পড়া বুঝতে পারলি নাকি বুঝিসনি? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কোন জায়গাটা বল, পড়। বল বল কি অসুবিধা বল। ধর একজন ভদ্রলোক আমাদের ভারত ছেড়েছে কবে? 25শে এপ্রিল 2021 সালে। আবার ভারতে ফিরে এসছে কবে? 1 জুলাই 2024। তুই কাউন্ট কর এখানে কতদিন হচ্ছে। 25/4/21 থেকে 25/4/24, 3 বছর হয়ে যাচ্ছে। তারপরেও তো আরো আরো কমাস, আরো 3 মাস হচ্ছে না? তাহলে ও 3 বছর 3 মাস ভারতের বাইরে ছিল। এবার ওই 3 বছরের মধ্যে ভারতে ঘুরতে এসেছিল, কিন্তু বাকি 3 মাস ভারতে আসেনি। ওটা বলেছে, বুঝতে পারলি? এবার কি বলেছে? এবার কি বলেছে? আচ্ছা, July 1, 2024 হি কেম ব্যাক ইন্ডিয়া, এবং তারপর থাকছে। ব্যাস, এই হচ্ছে গল্প। বল, এই অঙ্কটা পড়ে এই সাজানো ক্লিয়ার হয়েছে? এই সাজানো ক্লিয়ার হলে অঙ্ক কিছু মেইন হচ্ছে অঙ্কটা সাজানোটা। এই সাজানোটা বুঝতে পেরেছিস কি বললাম? এক একটা করে পার্ট বাই পার্ট। কি রে, সাজানোটা বুঝতে পেরেছিস? না না বুঝিস নি? বুঝেছিস? তুই বুঝতে পারছিস সাজানোটা? এবার সাজা, এবার সাজা তুই। প্রথমে পিবি সাজা। পিবি কি হচ্ছে? পিবি 24-25। 24-25। তো দেখ 24-25টা খোঁজ। ভারতে এসছে কবে? বল বল, এই লোকটা ভারতে এসছে 1 জুলাই 24 এসছে। তার মানে জুলাই মাসে, এখানে আমার মনে হয় না কি বলতো, যেটা আমি আগে একদিন করেছিলাম এটা লিখে লিখে করি, এটা অনেক বড় অঙ্ক। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। ঠিক আছে? বল, প্রত্যেকে বলিস, হ্যাঁ? শোন, দেখ, এই ভদ্রলোক ভারতবর্ষে এসছে 1/7/24, মানে 24-25 ভারতে এসছে কবে? জুলাই মাসের 1 তারিখে এসছে। তো জুলাই মাসের 1 তারিখে আসলে জুলাই মাস পুরো ছিল 31 দিন, আগস্ট 31 দিন, সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, আর মার্চে 31। এই কদিন ছিল ভারতে। এর আগে তো ভারত ছিল না। 24-25 তুই কাউন্ট কর কত হচ্ছে, দেখ। এরকম অঙ্ক তো প্র্যাকটিস করে রাখা উচিত। প্র্যাকটিস কর অঙ্ক, লেখালেখিতে লিখতে পারবি, জাস্ট এইগুলোই মেইন জিনিস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 270, 71, 72, 73, 74, তাই তো? 274 হচ্ছে। তাহলে বল প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল? বল বল, প্রিভিয়াস ইয়ার কতদিন ছিল? তাহলে রেসিডেন্ট। এবার তোকে খুঁজতে হবে 24-25, এবার 23-24 চলে যায়। 23-24, 23-24, দেখ 23-24টা দেখতে ভালো করে। 23-24 ভারতে কতদিন ছিল? 149 ডেজ। 149 ডেজ হয়ে গেল। 22-23
খোঁজ 22-23 কতদিন ছিল? 89 days. 89 ডেজ। 21-22 29. এখানে একটু ভুল করে দিলি। 89 ডেজ তো আছেই, প্লাস আরো আছে। ও 25/4/21 ভারত ছেড়েছে, তাহলে ভারতে তো 25 দিন ছিল, 21-22 তো 25 দিন ছিল, তাই না? তাহলে এর সাথে আরো 25 যোগ করবে, তাহলে কত হচ্ছে? 89 আর 25 114 দিন। 21-22 তার আগে ভারত ছেড়েছে? না স্যার, তার আগে তো ভারতেই ছিল, তার আগে ভারতেই ছিল। 21-22 20-21 কোথায় ছিল? ভারতে 365 দিন। হুম। তারপর 19-20 কোথায় ছিল? ভারতে ছিল 365। আর করার দরকার নেই, তুই বুঝে গেলি এখানে অ্যান্সার বেরিয়ে গেছে। আর দরকার আছে? লাস্ট 10 বছর মানে কতদিন থাকতে হবে? যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, 2 বছর করে দিয়েছি, হয়ে গেছে। আর লাস্ট 7 বছর মানে 730 দিন, এটাও হয়ে গেছে। তার মানে কি হলো অ্যান্সার? রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। তাহলে এই অঙ্কটা ভালো অঙ্ক কেন করালাম জানিস তো? এই যে এখানে আসতে গেছে ভ্যারাইটিস টাইপ আছে, তো সেই সাজানোটা মেইন জোর, ঠিক আছে তো? সাজানোটা মেইন জোর। তাহলে বুঝতে পারছিস অঙ্কটা? তাহলে অ্যান্সার কি হলো? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। বুঝতে পারছিস তো প্রত্যেকে? দেখ বুঝিস কিন্তু। তাহলে তুই যখনই অঙ্কগুলো করবি না, কোশ্চেনটা পড়ে না, তুই যদি অনেকগুলো ডেট থাকে না, ডেট অনেকগুলো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম যদি করে, তুই লিভার কাপ সাজিয়ে সুবিধা হয়ে যাবে খুব। ঠিক আছে তো? 4 হয়ে গেল, 4 একটা করে দিলাম। অন্য আছে কিছু? একই ধরনের মানে তো মোটামুটি ধরে ফেলতে পারিস তো অঙ্কগুলো কেমন ভাবে করতে হবে? আর নেই, ঠিক আছে? চল। Then আচ্ছা, এই 6 নম্বর অঙ্কটা দেখ। 6 নম্বর অঙ্কটা দেখ, ইনসিডেন্স অফ ট্যাক্স। 6 নম্বর 7 নম্বর দুটো অঙ্ক করবো, তাহলে শেষ। কত পেজ? 46 না? না, 6, 7, 11 তিনটে অঙ্ক বাকি আছে। এই অঙ্কটা এখন করালাম না দেখতো, লাস্টেরটা 11 নম্বর অঙ্কটা দেখতো এখন করালাম না। ইন্সিডেন্স অফ ট্যাক্স। 11 নম্বর অঙ্কটা এখন করালাম দেখতো। হ্যাঁ, মনে হচ্ছে। তিনটে অঙ্ক বাকি আছে এখন, ঠিক আছে? আচ্ছা, তিনটে অঙ্ক বাড়িতে করে নিতে পারবি না এটা? হ্যাঁ, এই তিনটে অঙ্ক বাড়িতে করতে পারবি কি পারবি না? এই তো এই যে এই তিনটে অঙ্ক ইনসিডেন্স অফ ট্যাক্স। 11 নম্বর অঙ্কটা আমি জাস্ট মুখে একবার বলে দিই, যদি আটকে যায় মুখে একবার বলে দিই। বলছে ইনকাম, আস্তে কথা বলিস না, শুনে নে, বাড়িতে করতে পারবি। ইনকাম ফ্রম প্রফেশন ইন ইন্ডিয়া, তাহলে ইনকাম ফ্রম প্রফেশন ইন ইন্ডিয়া বাট রিসিভড ইন ইউকে, তাহলে এটা কি ধরনের? ইন্ডিয়ান ইনকাম। ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। তারপর এগ্রিকালচার ইনকাম অ্যাক্রু অ্যান্ড রিসিভড ইন বাংলাদেশ, তাহলে কি হচ্ছে? ইনকামটা অ্যাক্রু হয়েছে বাংলাদেশে, রিসিভড হয় বাংলাদেশে, নাকি ফরেন ইনকাম। তাহলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, হয়ে গেল। 3 নম্বর, ইনকাম ফ্রম বিজনেস ইন লিজা নট ব্রট ইনটু ইন্ডিয়া 5 লাখ, দ্য বিজনেস ইজ কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া। বিজনেসটা কন্ট্রোল হয়েছে ভারত থেকে, ঠিক আছে? তাহলে ইনকামটা মানে বিজনেসটা অ্যাক্রু হয়েছে ভারতবর্ষের বাইরে, ঠিক আছে তো? আর বিজনেসটা কন্ট্রোল হয় ভারত থেকে, তাহলে দুজনকে ট্যাক্সেবল, অর্ডিনারি রেসিডেন্ট আর নন অর্ডিনারি রেসিডেন্ট। প্রপার্টি ইনকাম, এটা তো বোঝার কিছু নেই, অ্যাক্রু আর রিসিভ দুটোই অস্ট্রেলিয়ায় হয়েছে, তাই না? তার মানে কি ফরেন ইনকাম, শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্সেবল। আগের বার দিয়েছিল জেনারেল এই
ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট উইথ আমেরিকান কোম্পানি, আমেরিকান কোম্পানি ডিপোজিট করে ইন্টারেস্ট ইনকাম হলো, কিন্তু রিসিভড হয়েছে কোথায়? ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। বেশ হয়ে গেল। এখানে বলেছিল কি শুধুমাত্র রেসিডেন্ট বাট নট রেসিডেন্টের ঘর করতে, একটা ঘরই করতে হবে। তাহলে বুঝিয়ে দিলাম এটা অঙ্কটা কি রে? 7 নম্বর অঙ্কটা দেখ, 7 নম্বর অঙ্কটা, হ্যাঁ বল। না 7 করছি, আগে বলে নি তো 6 বলছি। 7এরটা 3টে ঘরই করতে হবে, 7এরটা 3টে ঘরই করতে হবে, 3টে ঘর। দেখ 3টে ঘর কেন করতে হবে? একটা অর্ডিনারি রেসিডেন্ট, একটা নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা নন রেসিডেন্ট, 3টে ঘর করতে হবে, ঠিক আছে? তো 3টে ঘর কি করে করবি তুই দেখ, 3টে ঘর করবি কি করে? এখানে দেখ কি বলেছিল, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন শ্রীলঙ্কা, তাহলে বাড়ি আছে শ্রীলঙ্কা, রিসিভড হচ্ছে দেয়ারি, তাহলে কি ইনকাম? এটা ফরেন ইনকাম। তাহলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে অর্ডিনারি ঘরে ট্যাক্স বসবে, বাকি দুটো ঘরে নীল নীল। ইনকাম ফ্রম স্যালারি ইন ইন্ডিয়া, বল এটা কি ধরনের ইনকাম? ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি রিসিভড ইন চায়না, বলেছে চায়নায় রিসিভড হচ্ছে, বলছে ইন্ডিয়ান কোম্পানিতে তুই রিসিভ করেছিস, মানে এই তো, টাটা কোম্পানিতে টাকা লাগানো হয়েছে, ঠিক আছে, কিন্তু টাকাটা রিসিভড হয়েছে চায়না, তাহলে এটা তো ইন্ডিয়ান ইনকাম, সবাইকে ট্যাক্স দিতে হবে। ইনকাম ফ্রম বিজনেস কন্ট্রোল ফ্রম বাংলাদেশ, এটা শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে, ব্যাস। 10,000 টাকা আর্ন ইন ইংল্যান্ডে 10,000 টাকা আর্ন করা হয়েছে 24/25, বট টু ইন্ডিয়া পাঠানো হয়েছে, ঠিক আছে? তাহলে এটা করে ফেলতে হবে। ওইটা ওই পাস ইনকাম, এটা যে পাস ইনকাম, এটা আসবে না, কোথাও আসবে না। কোনটা? এই Like একটা। basket. হয়ে গেল এটা। আর লাস্ট অঙ্ক 6-এরটা, 50,000 টাকা প্রফিট ফ্রম বিজনেস ইন নেপালে বিজনেস হয়েছে, এবং ডিপোজিট করেছে ওখানকার ব্যাংকে, দ্য বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, অর্ডিনারি আর নট অর্ডিনারির জন্য ট্যাক্সেবল। ইনকাম অফ হাউস প্রপার্টি ইন লন্ডন বাট রিসিভড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনকাম, সবার জন্য ট্যাক্সেবল। ইনকাম অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, রিসিভ দেয়ারি, একই জিনিস, এটা শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল। ইনকাম অফ 60,000 ফ্রম বিজনেস ইন শ্রীলঙ্কা, রিসিভড ইন ইন্ডিয়া, বিজনেস কন্ট্রোল ফ্রম শ্রীলঙ্কা, তাহলে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল। আর তারপরটা তো আসবে না। 80,000 টাকা বট ইন্টু ইন্ডিয়া, মানে একই কমন এন্ট্রি বারবার ঘুরে, দেখ এন্ট্রি বারবার একই এন্ট্রি থাকে। তো এই 3টে অঙ্ক বাড়িতে করে নিবি, ঠিক আছে? তোর রেসিডেন্ট স্ট্যাটাস এন্ড ইনকাম ট্যাক্স পুরো চ্যাপ্টারটাই শেষ করে দিবি, ঠিক আছে? তুই বল কি বুঝলি? কিছু না, ঠিক আছে। ঠিক আছে তো, পরের দিন নিউ চ্যাপ্টার ধরবো, ওয়ানডে হাউস ওয়ার্ড। তারপর 11 হবে।